দেন আপনি গিয়া বললেন আওয়ামী লীগ আজকে থেকে ব্যান্ড এবং শেখ হাসিনা হচ্ছে ভারতে হচ্ছে গোলাপ বাগানে ঘুরে বেড়াচ্ছে, কমলা বাগানে ঘুরে বেড়াচ্ছে, গোলাপ খাচ্ছে, কমলা খাচ্ছে। আপনি যদি চিন্তা করেন ৭০ সাল ৭৫ সাল তো শুধু শেখ মুজিবের মৃত্যুর সালই না, ওই সালই বের হয়েছিল একটা গান নাম হচ্ছে বোহেমিয়ান র‍্যাপসোডি। মানে বাংলার মাটিতে শেখ হাসিনার কবর হবে না এরকম হয়তো বলে ফেলবে হাসনাত আব্দুল্লাহ বা কেউ একজন। মানে উনাকে আবার দেখলে মনে হয় উনি এইভাবে কথা বলতে ভালোবাসেন, যে কম্পমান একটা বপু নিয়ে উনি কথা বলেন। আপনি যে বটের কথা বললেন এটা তো আসলে ডিহিউম্যানাইজ করতে মাহফুজের আসলে আমার ধারণা সিনেমাটা বানানো উচিত। তো এইটাই ধরেন আমার কাছে মনে হয়েছে যে নাগরিক পার্টি তার আইডিওলজিক্যাল পজিশন যতই মধ্যমপন্থী বলুক, আমি ওদেরকে একটা হালকা ডানপন্থী দল হিসেবেই দেখি। দ্য কোম্পানি ইউ কিপ, ইউ আর হোয়াট ইউ ডু, ইউ আর হোয়াট ইউ ইট। সোভিয়েত ইউনিয়নের নাম শুনলে চোখে হচ্ছে জলে ভিজে আসে টাইপের আর কি। আমাদের সিনেমা ভর্তি ছিল বড় লোক কত খারাপ, কিন্তু বামপন্থীরা এসে আপনাকে কি বলছে জানেন? এই বুর্জুয়া রাজনীতি, এই পুঁজিপতি। তো নাহিদ ইসলামকে আমার কাছে খুব প্রাগমাটিক মনে হয়েছিল, এখনো মাঝে মাঝে হয় হচ্ছে ওই বাংলাদেশের পতাকা মাথায় বাইধা, এবং ওই দৃশ্যটা তো সুন্দর, বাংলাদেশের পতাকা মাথায় বাইধা একটা লোক হচ্ছে এক দফা ঘোষণা করতেছে। মানে নেতা তো একটা গুণ, নেতা তো আসলে কোনো কেবলা না যে উনি আমার একমাত্র নেতা, এরকম তো না বিষয়টা। এর মাঝখানে লিটন নন্দী এসে বলতেছে কিন্তু আমাদের যে ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের যে 50 বছরের সংগ্রাম, 70 বছরের ছাত্র ইউনিয়নের যে ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় ইন্টেলিজেন্সের সাথে সেন্টিয়েন্স গুলায় ফেলি এবং এফিসিয়েন্সির সাথে ইন্টেলিজেন্স গুলায় ফেলি। থ্যাংক ইউ মানব আমার সাথে যুক্ত হওয়ার জন্য। মানে আপনাকে ধন্যবাদ ভাই, এই মানে আপনার পডকাস্টে জায়গা দেওয়ার জন্য আর কি। ইটস ভেরি নাইস। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত, এবং যদি নিষিদ্ধ করা উচিত হয় তাহলে আসলে কিভাবে করা উচিত? যেটাই বলবো সেটাই কোনো না কোনো মানুষকে কষ্ট দিয়ে ফেলবে আমার ধারণা, এবং যেটাই বলবো সেটাই আওয়ামী লীগকে কষ্ট দিবে, কারণ আওয়ামী লীগ তো একটা উচ্ছুতের শয়তানের দল, এটা তো একটা বিশাল সমস্যা। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা উচিত কিনা দেখেন, নিষিদ্ধ করতেই পারে। এখন আওয়ামী লীগকে লোকজন দেখতেছে হচ্ছে নাৎসি পার্টির একটা কপি হিসেবে, যে এরা হচ্ছে নাৎসি, এরা মানুষ মারছে, এরা খুব খারাপ, হুইচ ইজ ট্রু, এরা মানুষ মারছে, হুইচ ইজ ভেরি ব্যাড, কোনো ডাউট নাই। আওয়ামী লীগ যেটা করছে এটা খুবই জঘন্য একটা কাজ করছে। এখন আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের তখনকার আওয়ামী লীগের সভানেত্রীর যে সরকারটি ছিল। এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ যদি আপনি করেন, একটা বড় ভয় হচ্ছে যে 10 বা 15 বা 20 বছর পরে কোনো না কোনো জুডিশিয়ারি বললো ওরা নিষিদ্ধ নাই, ওরা ফিরে আসলো। বা নৌকা মার্কা কেউ যদি নিষিদ্ধ করেন, কোনো না কোনো সরকার হয়তো 10 বা 15 বা 20 বছর পরে এসে বললো, বা কোনো একটা জুডিশিয়ারি সিস্টেম বললো, বিচার বিভাগ থেকে বললো যে না না ওরা এই মার্কা নিয়ে ইলেকশন করা যাবে। তো সেই ক্ষেত্রে নিষিদ্ধকরণটা ফ্রুটফুল হবে না। এবং আপনি দেখবেন যে কখনো বিএনপি কখনো জামাত প্রায় সবসময় ইউনূস সরকার বলে আসতেছে যে না 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 আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই না, তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে নামে নাই, এরকম বলতেছে তারা। তো সেই জায়গা থেকে দেখলে এটা একটু ট্রিকি, কারণ ধরেন আমাকে একজন বলছিল, একজন লয়ার আছেন বাংলাদেশে, এক নারী, উনি বলছেন যে আমরা একটা ট্রুথ কমিশন করতে পারি সাউথ আফ্রিকার মতন, কলম্বিয়ার মতন, যেখানে আওয়ামী লীগের লোকজন আসবে ক্যামেরার সামনে এসে বলবে যে এতগুলো খুন আমি করিয়েছি, আমি ক্ষমা চাই। শুনতে খুব ভালো শোনায়, এটাও বাংলাদেশে আসলে পসিবল কিনা, কারণ এত অল্প টাইম ফ্রেমে এত কিছু ঘটছে তখন। তো এইসব জায়গা থেকে ইটস এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন। আমার নিজের ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশে এখন যেটা ফার্স্টে দরকার সেটা হচ্ছে যে আর কখনো ওইরকম রাস্তার মাঝখানে পুলিশ কাউকে গুলি করতে পারবে না, এটা নিশ্চিত হওয়া দরকার। আপনি জানেন হয়তো যে হাবিয়াস কর্পাস নামে একটা জিনিস আছে, যে পুলিশের কাছে কারোর বডি আছে কিনা এটা জিজ্ঞেস করা যায়, বিভিন্ন দেশেই থাকে। তো বাংলাদেশে এটাও হচ্ছে ৭৪-এর স্পেশাল পাওয়ার অ্যাক্ট দিয়ে নষ্ট করা। ধরেন আপনাকে বিনা কারণে মানে বেসিক্যালি বিনা কারণে আপনাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারবে এবং বন্দি করে রাখতে পারবে। তো আইন যদি এরকম বাজে হয় তখন তো আসলে বিপদ, তাই না? মানে আমাদের এনশিওর করা দরকার যে আওয়ামী লীগ যেটা করছে এটা কেউ করতে পারবে না। এখন এটার জন্য আওয়ামী লীগ একাই এটার জন্য ক্যাপাবল কিনা এটা নিয়েও তো অনেক ডাউট থাকে। অনেকে তখন বলে যে জামাতকে তো নিষিদ্ধ, যদিও জামাতের এট লিস্ট নিবন্ধনটা নাই। মানে প্রথমত আমাদের যেটা মিনিমাল দরকার সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত আনা এবং ফাঁসিতে চড়ানো। দ্যাট উড বি এ বিগ স্টেটমেন্ট। কেন বলতেছি, ধরেন দ্যাট ওয়াজ এ বিগ স্টেটমেন্ট এগেইনস্ট জামাত। মানে যখন জামাতের বিভিন্ন নেতাদেরকে ফাঁসিতে চড়ানো হইছে, জামাতের তো মোরালটা অনেকখানি দুর্বল হয়ে আসছিল। এটা তো আমরা বুঝি। তো বিভিন্ন দলের উপর তো এরকম চাপ সৃষ্টি করা যায়। এখন জামাতের সাথে যেটা হইছে, জামাতের লোকজন বলে তাদের সাথে অন্যায় হইছে। শেখ হাসিনাকে ফাঁসিতে চড়াইলেও কেউ বলবে এটা অন্যায় হচ্ছে। এবং আপনি হয়তো জানেন যে স্বাধীন বাংলাদেশে কখনো কোনো নারীর ফাঁসি হয় নাই। শি কুড বি দ্য ফার্স্ট পারসন। সেই ১ম নারী হইতে পারে যাকে ফাঁসি দেওয়া হইল। ওকে একবার ফাঁসি দেওয়ার পর তো আওয়ামী লীগের যে ধরনের মানে হুঙ্কার এবং যে ধরনের বাজে কাজকর্মগুলা, এই যে এতগুলা খুন, এইটার একটা বড় একটা ক্লিয়ারেন্স হয়। এরপর যদি ধরেন আওয়ামী লীগের নামে কেউ নির্বাচনও করে, ওটা তো সেই দল যেই দলের সভানেত্রীকে ফাঁসি দেওয়া হইছে। দ্যাটস মোর ইফেক্টিভ দেন আপনি গিয়া বললেন আওয়ামী লীগ আজকে থেকে ব্যান্ড এবং শেখ হাসিনা হচ্ছে ভারতে হচ্ছে গোলাপ বাগানে ঘুরে বেড়াচ্ছে, কমলা বাগানে ঘুরে বেড়াচ্ছে, গোলাপ খাচ্ছে, কমলা খাচ্ছে। দ্যাটস নট, মানে আমি কি বুঝাইতে পারতেছি কিনা আমি জানি না। হুম হুম মানে শেষ পর্যন্ত নাৎসি পার্টি নিষিদ্ধকরণের চেয়ে বড় ব্যাপার হচ্ছে নাৎসিরা হারছে। হুম
যুদ্ধে হারানোটা জরুরি ছিল ওদেরকে। একইভাবে ধরেন এখানে তো যুদ্ধ চলতেছে না, নিজের দেশে খুনাখুনিটা করছে, ওর বিচার হওয়াটা খুবই জরুরি। আমি পার্সোনালি শেখ হাসিনার ফাঁসিটা দেখতে চাই, মানে এটা শুনতে খুব খারাপ শোনায়। এখন অনেকে বলবে যে মৃত্যুদণ্ড চাই কিনা, না মৃত্যুদণ্ড আমি আসলে সাপোর্ট করি না, কিন্তু শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড মানে দণ্ডটা দেওয়া হোক চাই। এরপর তাকে আপনি ঝুলাবেন কি ঝুলাবেন না, জল্লাদ পাবেন কি পাবেন না, নারীদেরকে ঝুলাবে কি নারী জল্লাদ কিনা, ওই প্রশ্ন পরে, কিন্তু শি শুড বি পানিশেবল। বিকজ নিষিদ্ধকরণ একটা ভুয়া দাবি, আমি খুবই দুঃখিত বলার জন্য। নিষিদ্ধকরণ হচ্ছে মূল আলাপ না দিয়ে একটা সম্পূরক আলাপ দেওয়া। আওয়ামী লীগকে নিষিদ্ধ করলাম, ওরা সারা দুনিয়াতে হচ্ছে ওই এ টিমের বগল বাজাতে থাকলো, এই টিমের পক্ষ হয়ে এরকম পোস্ট মোস্ট করতে থাকলো, আস্তে আস্তে ওদের লাইক বাড়তে থাকলো, লাভ কি? ইফ আই এম নট গেটিং ধরেন ডিবি হারুন রেসপন্সিবল, ইফ আই এম নট গেটিং দ্য ভ্যারিয়াস মানে মিলিটারি অফিসার্স এন্ড পুলিশ অফিসার্স এন্ড অফকোর্স শাহজাহান খান এন্ড অল দ্যাট ক্র্যাপ, এইসব ক্র্যাপি লোকজনকে রেসপন্সিবল করতে না পারেন, যদি আপনি এদেরকে যদি আপনি মানে সর্বোচ্চ বিচারিক দণ্ড দিতে না পারেন, দেন হোয়াটস দ্য পয়েন্ট? নিষিদ্ধ করে কি হবে? এরপর আমরা কি করবো? আওয়ামী লীগকে নিষিদ্ধ করবো, আওয়ামী লীগের জোটের সবাইকে নিষিদ্ধ করবো, ওয়ার্কার্স পার্টিকে নিষিদ্ধ করব, হেফাজত ইসলামকে নিষিদ্ধ করব, বাংলাদেশ আর্মিকে নিষিদ্ধ করে দিব? কোশ্চেনটা তো নিষিদ্ধ করেন না, কোশ্চেনটা হচ্ছে কারা কারা রেসপন্সিবল খুঁজে বের করো, ওদের বিচারের ব্যবস্থা করো। আমি জানি না, আমার কাছে মনে হয় এইসব ধুয়া তোলা হয় হচ্ছে লোকজনকে ওই যে ব্যস্ত রাখার জন্য আর কি, মানুষকে ব্যস্ত রাখা। আচ্ছা, হুম, মানে নিষিদ্ধ করাটা আসলে উম, ফলপ্রসূ হবে না আর কি না, হবে না তো, আপনি দেখতে পাচ্ছেন হবে না। দীর্ঘমেয়াদে। মানে কি, হঠাৎ 25 বছর পরে কেউ নৌকা মার্কা ইলেকশন করলে কি করবেন? হুম। আচ্ছা, এর সাথে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে মানে স্পেন, তুমি তো এখন স্পেনে আছো। স্পেনে তারা তাদের ওইখানে যে অথরিটেরিয়ান গভর্নমেন্ট ছিল ফ্রাঙ্কোর সময়ে, হ্যাঁ, হুম হুম তো তার পরবর্তীতে আমরা যেমন একটা আহ, দীর্ঘদিন ফ্যাসিজম পরবর্তী সময় একটা সংস্কারের ভিতর দিয়ে যাচ্ছি, একটা হুম হুম পরিবর্তনের ভিতর দিয়ে হুম হুম। যাচ্ছি। মানে স্পেনের অভিজ্ঞতাটা কিরকম ছিল, তারা আসলে কি করছিল? আমি তো তখন ছিলাম না, এটা তো অনেক আগের ঘটনা, এটা অ্যাকচুয়ালি 75 সালের হুম ঘটনা। হুম কিন্তু হুম যেটা হয়েছিল সেটা হচ্ছে যে ফ্রাঙ্কো সাহেব 46 বছর ক্ষমতায় ছিল, অ্যান্ড হি ওয়াজ এ হুম ভেরি ব্যাড পার্সন, অ্যাটলিস্ট ইনিশিয়ালি সে খুবই খারাপ লোক ছিল। ইনিশিয়ালি বলতেছি কারণ এরপর সে এত মানুষকে মেরে ফেলছে যে ওর এগেনস্টে যার কোনো লোক ছিল না। তো হুম যেটা হয়েছিল এটা খুব মজার, আসলে এই ব্যাপারটা ব্যাখ্যা করা একটু কঠিন। ফ্রাঙ্কো ছিল হচ্ছে এন্টি ডেমোক্রেটিক, সো সে রাজার পক্ষের হওয়ার কথা, কিন্তু সে ক্ষমতা একবার হাতে পাওয়ার পরে রাজাকে আর ক্ষমতা দেয় নাই, রাজাকে এক্সাইলে রেখে দিচ্ছে। অথচ সে কিন্তু হুম রাজার পক্ষের লোক, অফিসিয়ালি হওয়ার কথা যুদ্ধের আগে, যখন যুদ্ধটা হয় ওয়ার্ল্ড ওয়ারের আগে যুদ্ধটা হয় এদের, যেটা নিয়ে একটা খুব বিখ্যাত পেন্টিং আছে, গুয়েরনিকা, দেখছেন হয়তো, ওই যে ঘোড়া চিৎকার করতেছে মানুষ চিৎকার করতেছে ছবিটা, ওই যে বাস কান্ট্রিতে বোমাবাজি হয়েছিল সেই বোমাবাজি নিয়ে। তো আমাদের এই ফ্রাঙ্কো সাহেব যেটা করছেন সেটা হচ্ছে যে উনি ওই ক্ষমতা ছাড়েন নাই, এবং রাজা যেহেতু বেশ লিবারাল, বলছে তোকে আমি আসতে দিব না, তোর ছেলেকে পাঠা। তো রাজার ছেলেকে আনছে, আমি এক মানে মোটামুটি 30 সেকেন্ডে ব্যাখ্যা করি। রাজার ছেলেকে আনছে, ছেলেকে পড়াশোনা করাইছে, বলছে আমি চলে যাওয়ার পর রাজার ছেলের হাতে ক্ষমতা যাবে, সে রাজা হবে, এটা সে বলে দিচ্ছে। এরপর সে শান্তিপূর্ণভাবে মারাও গেছে, তার কিছু হয় নাই, তার এগেনস্টে কোনো আন্দোলনও হয় নাই। সে মরা মাত্র রাজার ছেলে রাজা হওয়ার কথা, মানে সে বলছিল যে আমি একজন গুরুত্বপূর্ণ লোক, কারণ এখনো রাজা ফিরে আসার সময় আসেনি, যে এখনো গণতন্ত্রের সময় হয়নি এরকম। তো সে মারা যাওয়া মাত্র রাজার ছেলে আসছে, আইসা বলছে যে এগুলো করা যাবে না, আমাদের ডেমোক্রেসি লাগবে, নাহলে আমাদের টাকা হবে না, আমাদের জীবন সুন্দর হবে না। তারপর মোটামুটি ওই ভদ্রলোক ওই ইউনুস সাহেবের মতন চাপায় দিচ্ছেন অনেক রকমের রিফর্ম, যে রিফর্মটা কাজে দিচ্ছে। পাল্টা কু হওয়ার চেষ্টা করছে, ফ্রাঙ্কোর লোকজন কু করার চেষ্টা করছে যে না না না, আমরা ফ্রাঙ্কোর সিস্টেমটা চাই। সেই কুটা ব্যর্থ হয়েছে, কারণ তখন ইউ তৈরি হওয়ার একটা আলাপ শুরু হয়ে গেছে বাজারে। অলরেডি ইউরোপিয়ান ইকোনমিক একটা কমিউনিটি তৈরি হয়েছে, ফ্রান্স, বেলজিয়াম, নেদারল্যান্ড এদের ভিতর, ওয়েস্ট জার্মানি তখনও ছিল এদের ভিতরে। তো তখন স্পেন আর পারে নাই, স্পেনকে আসলে মানে ওই রিফর্মের সাথে মাইনা নিতে হয়েছে। কারণ মাঝে মাঝে তো এরকম সময় আসে যে ধরেন রিফর্ম আটকানো কঠিন হয়ে যায়। আপনি যদি চিন্তা করেন 70 সাল, পঁচাত্তর সাল তো শুধু শেখ মুজিবের মৃত্যুর সালই না, ওই সালই বের হয়েছিল একটা গান, নাম হচ্ছে বোহেমিয়ান র্যাপসোডি, কুইনের। মানে ওই সময়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং সময়, ইটস ভেরি ইন্টারেস্টিং টাইমস। তো ওই সময় মানুষ ডিস্কোতে যাইতে চায়, গান শুনতে চায়, ওই সময় মানুষজন আর এরকম গেট টেট বন্ধ করে বসে থাকতে চায় নাই, ফলে রিফর্ম গুলো খুব সহজে অ্যাডাপ্ট করতে পারছে ওরা। পরবর্তী প্রশ্নটা হচ্ছে মাহফুজ আলমকে নিয়ে। আহ, অভ্যুত্থানের সময় বা অভ্যুত্থানের পরবর্তী সময়েও আহ, যে জিনিসটা বেশি দেখা গেছে সেটা হচ্ছে মাহফুজ আলমের আহ, তার স্ট্র্যাটেজিক মানে যে সিদ্ধান্তগুলা, সেই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে সে একটা বড় ভূমিকা পালন করছে গণ অভ্যুত্থানে।
এবং পরবর্তী সময়ে বিভিন্ন ধরনের ন্যারেটিভ, চিন্তাভাবনা, আদর্শিক জায়গা, সেই জায়গাগুলোতে দেখা গেছে তার একটা বড় ধরনের কন্ট্রিবিউশন আছে। তো ওই জায়গা থেকে প্রশ্নটা হচ্ছে যে মানে তুমি ব্যক্তিগতভাবে কি মনে করো যে মাহফুজ আলমের কি আসলে আহ, মাঠের রাজনীতি করা উচিত, নাকি তার শুধুমাত্র একজন মানে থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করা উচিত, যে একটা পার্টির রাজনৈতিক যে কৌশলগুলো সেগুলো নির্ধারণ করবে? আচ্ছা, আপনার দর্শকরা সবাই জানে কিনা আমি জানি না, ভারতের একটা পত্রিকাতে মাহফুজ আলম একটা সাক্ষাৎকার দিছিল। সেখানে উনি বলছেন যে উনি কোনো রাজনৈতিক দলের না, ওনার হাতে অপশন খোলা আছে, উনি যে কোনো রাজনৈতিক দলে যেতে পারেন, একাধিক রাজনৈতিক দলের সাথে উনি কাজ করতে পারেন। তো এনসিপির সাথে আসিফ মাহমুদ সজীব ভুইয়ার যে ধরনের একটা সম্পর্ক আমরা দেখি, মাহফুজ আলমের কিন্তু আমরা এটা দেখতেছি না, ওনার বক্তব্যে দেখতেছি না। হয়তো ভেতরে থাকতে পারে, ভেতরে তো কত লোকই কত লোকের বন্ধু হতে পারে, কিন্তু বাহিরে অন্তত তাদের সেই যে একটা, আপনার মনে আছে হয়তো আগস্টে একটা শব্দ আমরা শিখছিলাম, লিয়াজো কমিটি, মনে হুম, আছে কি আপনার, যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে বৃহত্তর সমাজে লিয়াজো করতো। তো হুম, লিয়াজো কমিটি সেই সময়ে পার হয়ে গেছে। ধরেন লিয়াজো কমিটির আক্তার হোসেন, নাসির উদ্দিন পাটোয়ারি, আব্দুল্লাহ হিল নামে একটা ছেলে আছে, এই হিল সাহেব, এরা হচ্ছে নাগরিক পার্টিতে আছে, মাহফুজ সাহেব নাই। এবং মাহফুজকে আমি যতখানি চিনতাম আর কি, যখন মাহফুজ ছোট ছিল, যখন মাহফুজ সাহেব ছিল না, যখন শুধু মাহফুজ ছিল, মাহফুজের আসলে আমার ধারণা সিনেমাটা বানানো উচিত। মানে ও হচ্ছে সিনেমাটা খুব ভালো বোঝে, আপনি যদি ওকে চিনেন পার্সোনালি আপনি হয়তো জানেন যে, আমাকে যেমন ধরেন ওই যে একটা টার্কিশ ডিরেক্টর আছে নুরি বিলগে, চিনেন কি নুরি জি না। বিলগে জিলান? নুরি বিলগে হ্যাঁ, জিলানের মুভি হচ্ছে আমাকে প্রথম দেখতে সুপারিশ করছিল হচ্ছে মাহফুজ আলম। মানে আমি তখন তার নাম ছিল মাহফুজ আব্দুল্লাহ, আমরা তাকে মাহফুজ আব্দুল্লাহ নামে চিনতাম। উনি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে একটা পত্রিকা করতেন সিনে যোগ নামের, কেউ জানে না এখন এটা, আপনি ইন্টারনেটে এটা কোনো ট্রেস নাই, খুব মজার এগুলা। এবং উনি হচ্ছে আইএমএল, যেটা হচ্ছে ভাষা শেখার জায়গা, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেখানে আমি আমার অনার্স জীবনের বেশিরভাগটা ওখানেই কাটাইছি, আমি আমার নিজের ক্লাসে খুব কম যেতাম। তো আইএমএল এর অডিটোরিয়ামে হচ্ছে সিনেমা দেখানো, অনেক কিছু করছেন উনি এককালে। এখন উনার তো পড়াশোনা এমনি তো ভালো, একটা সিনেমা বানাবে কি শুধু মূর্খ লোকজন নাকি? সিনেমা কি খালি মালেক আফসারি বানাবে? সিনেমা তো ধরেন মানে বিভিন্ন রকম লোকজনই বানাবে। এখন মাহফুজ আলম উড বি এ ভেরি ফাইন ফিল্ম মেকার আর কি, ওর যে সিনেমা নিয়ে পড়াশোনা মানে ঈর্ষণীয় না, অন্য লেভেলের পড়াশোনা। কিন্তু এখন উনি চুজ করছেন যে উনি রাজনীতি করতে চান, মোর ইম্পর্টেন্টলি কূটনীতি করতে চান, রাজনৈতিক দলে যেতে চান না। উনার কিছু লেখাও পড়ছিলাম আমি, দুগিন নামে এক ভদ্রলোককে নিয়ে অনেক আগ্রহ। উনি হয়তো এক ধরনের মাস্টার মাইন্ড, যে ব্যাপারটা ওনার নামের সাথে গেছে। উনি হয়তো এটাই হইতে চান, বিভিন্ন ক্ষমতায় লোকজন আসবে, কখনো স্বৈর শাসক, কখনো রাষ্ট্রপতি, কখনো প্রধান উপদেষ্টা, কখনো প্রধানমন্ত্রী। উনি হয়তো ব্যাকগ্রাউন্ড থেকে ওরা চালাইতে চান। আমি বলবো এটা বাংলাদেশের সিনেমার জন্য, বাংলাদেশের আর্ট কালচারের জন্য এটা ব্যাপক লস। কারণ আর্ট কালচারে বেশিরভাগ হচ্ছে, আপনি আপনি তো সিনেমার লাইনে ছিলেন কিছুদিন মনে হয়, বাটপার টাইপের লোকজন দিয়ে ভর্তি ওখানে। হি কুড বি এ ভেরি গুড এডিশন টু দ্যাট। এখন চুজ করছে একটা লোক, উচিত অনুচিত কি বলবো আর কোনটা কি বলবো। হি ইজ ভেরি স্মার্ট, উনি যেটাই করবে খুব ভালো করবে। আমি জানি না যে উনি রাজনৈতিক দলে গেলে কেমন করবে, কারণ রাজনৈতিক দলে যে জিনিসগুলো লাগে আমি সেগুলোর অনেক অভাব দেখি বাংলাদেশে, ইনক্লুডিং ইন নাগরিক পার্টি। ব্র্যান্ডিং এর অবস্থা খুব খারাপ। মানে নাগরিক পার্টি নামে একটা দল হয়েছে, আপনি দেখছেন, মিছিল করে না, একটা দল হয়েছে, তারা মিছিল করে হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবিতে। এর বাইরে তো কোনো মিছিল হয় না এলাকায় এলাকায়, কোনো কর্মসূচির একটা বিশাল অভাব, মানে ওই নেতার ব্র্যান্ড ইমেজ তৈরি হওয়ার বিশাল অভাব। এগুলা মিলায় আমি জানি না মাহফুজ যেটা করতেছে, দিস ইজ ফাইন, দিস ইজ নাইসার ফর হিম। তবে আমি আশা করবো উনি একদিন এফডিসি দায়িত্ব নেবেন, এগুলো বাদ দিয়ে। যেহেতু জাতীয় নাগরিক পার্টির কথাটা আসলো, জাতীয় নাগরিক পার্টি উম, এই বেশি দিন হলো না গঠিত হলো, অল্প কিছুদিন। হুম তো ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টির আহ, যে আদর্শিক অবস্থান, অর্থাৎ হুম হুম তারা আহ, মানে জাতীয় নাগরিক পার্টিকে আমি ব্যক্তিগতভাবে একজন নাগরিক হিসাবে আমি কি হুম। হিসাবে দেখবো যে তারা আসলে আহ, কাদের কথা বলবে বা কোন আদর্শে রাজনীতি করবে, হ্যাঁ, সেই জায়গাটাকে কিভাবে তোমার জায়গা থেকে তুমি কিভাবে দেখো? ভালোটা দিয়ে শুরু করবো। আচ্ছা, ভালোটা দিয়ে যদি শুরু করি তাহলে হচ্ছে আদর্শ আদর্শ না, তাহলে আমি আগে বলতে হবে যে তারা যেটা রাজনৈতিক দল, তারা তো আসলে, একটা রাজনৈতিক দল দুইটা কাজ করে আমরা জানি, একটা হচ্ছে বিপ্লব করে আর একটা হচ্ছে নির্বাচন করে। রাজনৈতিক দল তার কোনো কাজ থাকার কথা না ওইভাবে চিন্তা করলে। তো ওরা হচ্ছে নির্বাচন করলে আমার ধারণা প্রচুর ভোট পাবে এই মুহূর্তে নির্বাচন করলে। কারণ হচ্ছে যে ওরা হচ্ছে স্পষ্ট না ওরা কি চায়, এটা আসলে ভালো। এবং আমার ধারণা যে এই যে ইলেকশনটা যে পিছাচ্ছে, হ্যাঁ আমি অন দ্য রেকর্ড এটা বললাম কিন্তু ভাই, এটা কিন্তু খুবই, মানে আমি এটা অন দ্য রেকর্ড বলতেছি, এই যে মার্চ মাস চলে, ইলেকশনটা যে পিছাচ্ছে ক্রমাগত, আমরা যে জানি না কবে ইলেকশন হবে, এটা নাগরিক পার্টির জন্য ভালো। সরি, এটা নাগরিক পার্টি না, এটা বিএনপির জন্য ভালো, নাগরিক পার্টির জন্য খারাপ। কারণ এই মুহূর্তে লেভেল প্লেইং ফিল্ড নাই। আপনার মনে আছে আমরা এককালে লেভেল প্লেইং ফিল্ড কথাটা অনেক শুনতাম।
ইলেকশনের ব্যাপারে। লেভেল প্লেইং ফিল্ড নাই বলতে আমি কি বুঝাচ্ছি দেখেন, বিএনপির অনেক খারাপ রেপুটেশন আছে না, এটা তো আপনি স্বীকার করেন। ধরেন আমিও কয়েকদিন দেখলাম যে হঠাৎ করে মিম দিয়ে পড়ে গেছে যে 10% বিষয়ক মিম দিয়ে, আমি আর বলতে চাচ্ছি না কি নিয়ে এই 10%, 10% বিষয়ক মিম দিয়ে দুনিয়াটা ভরে গেছে। তারপর ধরেন বিএনপির দুর্নীতির রেপুটেশন ছিল, বিএনপি জামাতের সাথে জোট করলো কেন, রেপুটেশন ছিল, ছিল না এগুলা? তো হুম, নাগরিক পার্টির এইসব রেপুটেশন নাই, নাগরিক পার্টির কোনো রেপুটেশনই নাই, তার রেপুটেশন হচ্ছে জুলাই মাস, নাহিদ সাহেবের এক দফা, নাহিদের মাথায় বাংলাদেশের পতাকা, এগুলো হচ্ছে ওদের রেপুটেশন। তো এই জায়গা থেকে চিন্তা করলে বিএনপি এখন ইলেকশন করলে বিএনপির অনেক নেগেটিভ মার্কেটিং আছে, নাগরিক পার্টির নেগেটিভ মার্কেটিংটা নাই এখন। তো লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে যত দিন যাবে তত নাগরিক পার্টিরও বদনাম টদনাম বের হবে। আমি একটা বদনাম করবো এখন, এই জন্যই বলতেছি আর কি, নাগরিক পার্টির বদনাম ক্রমাগত বের হতে থাকবে, এবং তখন একটা লেভেল প্লেইং ফিল্ড আসবে, সবার নামে ধরেন খারাপ কথা আছে বাজারে, এখন ওদের নামে কোনো খারাপ কথা নাই। আপনি চিন্তা করেন একটা রাজনৈতিক দল বাংলাদেশে এত ক্লিন স্লেট নিয়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক দল কখনো আসে নাই ভাই। মানে আওয়ামী লীগকেও আওয়ামী মুসলিম লীগ বাদ দিয়ে আওয়ামী লীগ হইতে হয়েছিল 71-এর আগে, অনেক কিছু করতে হয়েছে তখন, ওই যে 52-র পরে, ভাষা আন্দোলনের পরে। ওই ক্লিন স্লেটটা পাওয়া খুব কঠিন, নাগরিক পার্টির হচ্ছে ক্লিন স্লেট আছে। এখন হুম। আইডিওলজির কথা যেহেতু বলছেন, আদর্শ শব্দটা যেহেতু বলছেন, আপনার আগের অতিথি ছিল মনে হয়, আগের কোন একটা পর্বে আপনার অতিথি ছিল মেঘমল্লার বসু, উনারা হচ্ছে বড় বড় আদর্শের কথা বলেন, ওনারা যারা বাংলাদেশে বামপন্থী রাজনীতি করেন। মানে আমি করছি এককালে, কিন্তু বামপন্থী রাজনীতির লোকজন আমাকে কখনো পছন্দ করে নাই, আমাকে বলা হয়েছে যে আমার চিন্তা ভাবনা নাকি ডানদের মতন, প্রপাস্টাস কথাবার্তা এগুলা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মানে এই পৃথিবীতে ধরেন 2025 সালে এসা একটা পোস্ট আইডিওলজি ওয়ার্ল্ডে আমরা আসছি, যেখানে যেমন ধরেন একটা পার্টি, সাপোজ এই ইউরোপেই একটা পার্টি একই সাথে খুবই পরিবেশবাদী হইতে পারে, আবার অ্যান্টি ইমিগ্রেন্ট হইতে পারে। মানে আমরা সাধারণত বুঝি ফার রাইট মানে ডানপন্থী মানে হচ্ছে ইউরোপে এটলিস্ট অ্যান্টি ইমিগ্রেন্ট, অ্যান্টি মুসলিম, অ্যান্টি গে। কিন্তু আপনি নেদারল্যান্ডে গেলে দেখবেন একটা পার্টি আছে ওখানে, ওই কার্ড ভিল্ডার নামে ওদের এক নেতা আছে, লেখে গের্ট, গত কয়েকদিন আগে ইলেকশনে বিশাল ব্যবধানে জিতছে লেপের এক ভদ্রলোক, পাগল, পাগল না আসলে খুবই শয়তান প্রকৃতির লোক, খুবই অ্যান্টি ইমিগ্রেন্ট, খুবই অ্যান্টি মুসলমান, খুবই প্রো গে। তো এরকম আর কি মিক্সচার হয়, পোস্ট আইডিওলজিক্যাল ওয়ার্ল্ডে এসে অনেক মিক্সচার হবে। তো নাগরিক পার্টির ক্ষেত্রে আমি যেটা দেখতেছি খুব বাজে একটা মিক্সচার আছে ওদের, ওরা নিজেদেরকে বলে ওরা মধ্যমপন্থী। এখন মধ্যমপন্থী আমার কাছে মনে হয় যে সাইকেল চালানোর মতন, যে আমি বামেও যাবো না ডানেও যাবো না, এরকম ব্যালেন্স করে আগাইতে থাকবো। এটাতে তো সহজ না, বিএনপি সারা জীবন বলছে তারা মধ্যমপন্থী, আমরা বামের ডানে ডানের বামে, এরকম আমি শুনছি, খালদা জিয়ারও এরকম আলাপ আছে। এখন এগুলো বলে লাভ হয় নাই, বাংলাদেশের লোকজন মনে করছে বিএনপি ডানপন্থী, কারণ সে জামাতের সাথে জোট করছে। তো নাগরিক পার্টির ক্ষেত্রে সেম কথা, ওরা বলতেছে আমরা মধ্যমপন্থী, কিন্তু ধরেন আমি তো শুধুমাত্র আপনাকে তো ওই একটা মুখের কথা বারবার আমি যদি বাসার সামনে এখন টাঙায় রাখি এটি একটি বামপন্থী দল, বাসাটা তো বামপন্থী দল হয়ে যাবে না, বাসাটা তো বাসাই থাকবে। আপনি কোনো কিছু ধরেন বারবার বলার মাধ্যমে ওই সত্যি কথা 14 বার বলা যায়, কিন্তু লাভ হয় না যদি কথাটা সত্যি না হয়। মানে ওরা বলতেছে ওরা মধ্যমপন্থী, কিন্তু আমি যেমন ধরেন ওদের একজনের একটা প্রস্তাব দেখলাম যে শরিয়া বোর্ডের মতন বোর্ড বানায় ঠিক করবে যে মানুষ কি কাপড় চোপড় পরবে, দ্যাট ডাজন্ট সাউন্ড ভেরি মধ্যমপন্থী টু মি। বা ধরেন ওরা ওই যে, আমি আপনাকে ওই এক্সাম্পলটা কখনো দিছি, আপনাকে কি বলছি যে ছোটবেলায় যে জি। আমি হচ্ছে ইয়াদের ভয় পাইতাম, আমি ছোটবেলায় অনেককে ভয় পাইতাম, আমি হিজড়াদেরকে প্রচন্ড ভয় পাইতাম কারণ টাকা নিয়ে যায় এসা, বেদেদেরকে ভয় হুম, পাইতাম। আর ধরেন আমি এদেরকে এখনো হুম, ভয় পাই, কারণ ধরেন একটা ইকোনমিক হুম, ব্যাপার হুম, আছে, তো আমি একটু এলিটিস্ট আছি এইসব হুম, হুম, ব্যাপারে। বামনদেরকে ভয় পাইতাম। তো আমি যদি একটা হুম, পার্টি বানাই, যেই পার্টিতে একজন বামন লোককে, মানে যার যে হাইটের ব্যাপার, হাইট একটু কম, তাকে হচ্ছে আমি প্রথমে বানাইলাম আমার সহ সভাপতি, এরপর আমি হঠাৎ করে তাকে বের করে দিলাম, হুম, তা আপনি বলবেন না যে ও তো এন্টি বামন? হুম। তো আপনি সারা জীবন যদি আমি বলি না না না, আমি বামন এবং লম্বা লোকের মধ্যে কোনো পার্থক্য করি না, আমার কাছে সবাই সমান, আপনি এটা বিশ্বাস করবেন? আপনি এটা বিশ্বাস করবেন না। আপনি যখন দেখলেন যে আমি একটা বামন লোককে প্রথমে মানে সভাপতি বানাইছি, আপনি ভাবছেন ও তো প্রো বামন, এরপর 3 ঘন্টা পরে আমি ওকে বের করে দিচ্ছি, এবং আমি স্বীকারও করিনি কেন বের করে দিছি। মুখে বারবার মধ্যমপন্থী বলে লাভ নাই, মধ্যমপন্থী হইতে গেলে ফার্স্টে আমি ওকে সভাপতি বানাবোই না, তারপরে বের করে দেওয়ার তো প্রশ্নই আসে না। এবং অনেকে বলে এগুলো পপুলিজম, মানে পপুলিজম কিন্তু কোনো আইডিওলজি না, শুনলে মনে হয় ইজম, এটা একটা আইডিওলজি হওয়া উচিত, কিন্তু পপুলিজম কিন্তু কোনো আইডিওলজি না। যেমন সুরিয়ালিজম নামে একটা জিনিস আছে পেইন্টিং এর, ওটা কিন্তু কোনো আইডিওলজি না। সুরিয়ালিজম যেমন আইডিওলজি না, পপুলিজম কোনো আইডিওলজি, পপুলিজম একটা টেকনিক। পপুলিজমের কাজ হচ্ছে যে লোকজন কি বলে ওগুলোকে ব্যবহার করে রাজনীতির মাঠে ফায়দা হাসিল করা, মানুষজনের মানে পালস ধরার চেষ্টা করা। আপনার মনে আছে আমরা একসাথে ইলেকশন করছিলাম একবার ক্যাম্পাসে,
ওখানে বিভিন্ন ফ্যাকশনের লোকজন পালস ধরার চেষ্টা করছিল। পালস ধরাটা হচ্ছে পপুলিজম। এখন পালস ধরা মানে তো এই না যে ধরেন লোকজনের ভয়ে 24 ঘন্টা এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না। তো এইটাই ধরেন আমার কাছে মনে হয়েছে যে নাগরিক পার্টি তার আইডিওলজিক্যাল পজিশন যতই মধ্যমপন্থী বলুক, আমি ওদেরকে একটা হালকা ডানপন্থী দল হিসেবেই দেখি। এবং বিশেষ করে আমি তাদেরকে দেখি হচ্ছে একটা কালচারালি ডানপন্থী এবং ইকোনমিক্যালি জিরো থট সম্পন্ন একটা দল হিসেবে। কারণ ইকোনমিক কোনো রিফর্মের কথা তারা এখনো বলে নাই। তারা বারবার বলে আমাদের দেশে নাকি কি জানি হবে, একটা সেকেন্ড রিপাবলিক হবে। আমি জানি না, আমার কাছে মনে হয়েছে যে ওখানে সবাই পলিটিক্যাল সায়েন্সে পড়ছে, বুঝছেন? ওরা সারাদিন হচ্ছে এগুলো নিয়ে কথা বলে, সংবিধান সংস্কার হবে, ল এর লোকজন আছে, অনেক পলিটিক্যাল সায়েন্সের লোকজন আছে, ইকোনমিক্স এর লোকজন বেশি নাই মনে হয়। ওরা জীবনে বলে না যে ধরেন তাদের সেকেন্ড রিপাবলিকে ট্যাক্স কি পরিমাণ হবে, তাদের সেকেন্ড রিপাবলিকে ধরেন টেসলা এসে ব্যবসা করবে কিনা। আমি কি বুঝাইতে পারতেছি কথাটা? হুম, হুম, আপনি হুম। কখনো দেখছেন ওদেরকে এগুলো বলতে? না মানে গত মানে পার্টিটা তো বেশি দিন ফর্ম হয় না, মানে এর ভিতরে আসলে অর্থনৈতিক যে পলিসি এটার একটা সম্পূর্ণ চিত্র তো আসলে তাদের কাছ থেকে পাই নাই। কিন্তু তবে তাদের রাষ্ট্রীয় পার্টির পলিসি আছে ভিতরে হুম, সেটা তাদের আছে। পার্টির ভিতরে। হুম, না হুম। বলেন বলেন, সরি ইন্টারাপ্ট করার জন্য দুঃখিত, তাদের পার্টির ভিতরে। হ্যাঁ, হ্যাঁ, না, সেটা আছে, অসুবিধা নাই। আহ, তো মোটা দাগে মানে তোমাকে যদি বলি যে মানে উম, আহ, আস্তে আস্তে তাদের আসলে পার্টির যে আদর্শের জায়গাটা সেটা আসলে জনগণই একটা সময় গিয়ে তারা আসলে নিজেরাই বুঝতে পারবে যে পার্টির আসলে কিরকম আদর্শের। মানে এটা যতটা না তারা মুখে যেটা বলুক তার থেকে আসলে মানুষ হুম, কিভাবে পারসিভ করবে ব্যাপারটা এরকম আর কি। ইউ আর দ্য কোম্পানি ইউ কিপ। আপনি যদি সারাদিন ঘুরেন হচ্ছে ইয়াদের সাথে, কি নাম ওটার, মানে ফর এক্সাম্পল যাদেরকে আমরা খুব বাজে ভাবে, যাদের টিকটকাররা যারা বাংলাদেশে, যাদেরকে মানে ছাপরি বলে, আমি বলতে চাই না ছাপরি, কিন্তু ওই টিকটকারদের সাথে যদি সারাদিন ঘোরেন, এরপর যদি আপনি বলেন যে না না আমি তো একজন রবীন্দ্রসঙ্গীত পিয়াসী ভদ্রলোক, কেউ তো আপনাকে বিশ্বাস করবে না। ইউ আর দ্য কোম্পানি ইউ কিপ, ইউ আর হোয়াট ইউ ডু, ইউ আর হোয়াট ইউ ইট। মানে মুখে নিজেকে সারাদিন নামাজি বলার চেয়ে একবার নামাজ পড়তে যাওয়াটা তো মোর দৃষ্টান্তমূলক। তা আমি ওদের মুখে বলতে শুনি অনেক কিছু, আমি কোনো দৃষ্টান্ত দেখি না। কিছু দেখছি, কিছু ইনক্লুসিভিটি দেখছি, আই উইল গিভ দেম দ্যাট। ওই যে হরিজন কিছু নেতা আছেন ওনাদের, আর কিছু কি দেখছি, ধরেন কিছু পাহাড়ি নেতা আছেন ওনাদের, যদি চাকমা, হ্যাঁ চাকমাও আছেন মনে হয়, মানে বিভিন্ন রকমের নেতা টেতা দেখছি। এইসব দিক দিয়ে হয়তো তারা কিছুটা জাতিগত ভাবে একটু ইনক্লুসিভ। আই উইল গিভ দেম দ্যাট। এর বেশি কিছু দিতে পারতেছি না। তোমার একটা লেখাতে তুমি হচ্ছে নাহিদ ইসলামকে তোমার নেতা হিসেবে তুমি উল্লেখ করছো আর কি। তো আমার প্রশ্নটা হচ্ছে যে তুমি ক্যাম্পাসে থাকাকালীন একটা সময় তুমি মানে বামপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলা হুম এবং 5ই আগস্ট পরবর্তী সময়ে এসে যেহেতু নাহিদ ইসলাম বা জাতীয় নাগরিক পার্টি তারা একটা হুম মধ্যপন্থার রাজনীতির কথা বলে। তো হুম আমি জাস্ট তোমার এই ট্রানজিশনটা জানতে চাচ্ছি যে মানে আহ, তোমার আসলে কি মনে হলো এমন যে তুমি পরবর্তী সময় তোমার বামপন্থার রাজনীতি ছেড়ে এসে তুমি নাহিদ ইসলামকে তোমার নেতা হিসেবে ঘোষণা করলা? ওইরকম না বিষয়টা, পুরোপুরি এরকম না। দেখেন দেখেন, ধরেন আমি হচ্ছে যে আয়ারল্যান্ডে থাকতাম। আয়ারল্যান্ডে একটা পার্টি আছে, সোশ্যালিস্ট পার্টি। আমি ওটা সদস্য ছিলাম। আমি ওটা সদস্য এখনো আছি, কিন্তু সদস্যপদ এখন স্থগিত, কারণ আমি আয়ারল্যান্ডে এখন থাকি না। আর ওদের অনেক চাঁদা দেয়, চাঁদা নেওয়ার, ওরা প্রচুর চাঁদা নেয় মানুষ, মানে সদস্যদের কাছ থেকে, অ্যাবসার্ড। তো আমি স্পেনেরও একটা কমিউনিস্ট পার্টি আছে, যে যাদের হচ্ছে একটা ছোট একটা স্টিকার আছে এখানে। তো সিএনটি ঠিক কমিউনিস্ট পার্টি না, ওটা হচ্ছে সেন্ট্রো দে ট্রাবাহাদোরেস, মানে ওয়ার্কারদের একটা গ্রুপ, শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলে। আমরা যারা রিসার্চের কাজ করি আমরা তো আসলে শ্রমিক। তো বাংলাদেশে আপনি কখনো রিসার্চারদেরকে শ্রমিক বলতে শুনছেন কোনো বামপন্থী দলের কাছে? কারণ তাদের এইসব চিন্তা ভাবনা নাই। বাংলাদেশে বামপন্থী দলকে আমি কি পরিমাণ অপছন্দ করি আমি আপনাকে বুঝাতে পারবো না। মানে বেশিরভাগ লোকজন অপছন্দ করে বাইরের থেকে। আমি হচ্ছে কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ নামের একটা বিচিত্র দল করছি অনেকদিন, যারা আমাকে বের করে দিচ্ছে অগাস্টে। অদ্ভুত, তারা হচ্ছে ধরেন ওই সোভিয়েত ইউনিয়নের নাম শুনলে চোখে হচ্ছে জলে ভিজে আসে টাইপের আর কি। মানে ওদের চিন্তা ভাবনা খুবই অদ্ভুত। ধরেন আমি আপনাকে ওই যে বলছিলাম তো একটা গান আছে যে, ওই যে একটা সিনেমা আছে হুমায়ুন ফরিদির, ওই হুমায়ুন ফরিদির সিনেমাটাতে উনি হচ্ছে যে ইয়া থাকে, সালমান শাহ থাকে সিনেমাটায়। উনি হচ্ছে হারমোনিয়াম গলায় নিয়ে গান গায় যে পিঁপড়ায় খাইবো বড় লোকের ধন। এবং ওইটাই একমাত্র গান না, আপনি দেখবেন যে বিভিন্ন জসিমের সিনেমায় বড় বড় লোক কত খারাপ এরকম একটা ন্যারেটিভ আছে। আমাদের সিনেমা ভর্তি ছিল বড় লোক কত খারাপ। কিন্তু বামপন্থীরা এসে আপনাকে কি বলছে জানেন? এই বুর্জুয়া রাজনীতি, এই পুঁজিপতি, মানে এর চেয়ে গিয়ে ইংরেজিতে কথা বলাও ভালো। এর চেয়ে যখন আজহারি হুজুর যখন বাংলা ইংরেজি মিশায় ওয়াজ করেন, মানুষের ভালো লাগে শুনতে।
মানে আমি খুবই বিরক্ত আর কি বাংলাদেশের বামদের উপরে। তো নাহিদ ইসলামকে আমার কাছে খুব প্রাগমাটিক মনে হয়েছিল, এখনো মাঝে মাঝে হয়। উনি যখন অগাস্টে ওই যে এক দফাটা দিলেন, মানে উনার মধ্যে আমি একটা জিনিস দেখছি, ওকে তো আমি ছোট দেখছি আসলে অনেক ক্যাম্পাসে। ও হচ্ছে যে নুরুল হক নূর যখন ডাকসুতে ভিপি দাঁড়ায়, ওই প্যানেলে ছিল। স্মার্ট ছেলে খুবই, মানে ওদের আরো কতগুলো ছেলে ছিল, আকরাম হোসেন সিএফ, একটা ছেলে ছিল নাম হুম, হচ্ছে হুম, মশিউর রহমান। ওরাও আছে এখন, এই নাগরিক পার্টিতেই আছে। কিন্তু এদের মধ্যে আমার কাছে নাহিদকে সবসময় একটু স্মার্ট মনে হয়েছে, কারণ নাহিদ হচ্ছে ওদের মতন বা ধর কুতর্ক করে না আর কি। নাহিদ হচ্ছে খুবই নাইস, একটা ব্যালেন্স বিটুইন সাহস এন্ড প্রাগমাটিজম। মানে এত প্রাগমাটিক না যে পালায় যাবে, কারণ আপনি যদি খুব বেশি প্রাগমাটিক হন যে কোনো ঝামেলা দেখে, তাহলে পালায় যাবেন আপনি, আপনি জীবনে ঝামেলা থাকবেন না। ও ঝামেলা থেকে থাকেও, পালায় না, কিন্তু কারণ ওর সাহসটা আছে, কিন্তু না পালায় ওখানে তার একটা প্রাগমাটিক ডিসিশন নেয়। এইটা আমার খুব ভালো লাগছিল মানে এখনো লাগে। ধরেন জুলাইতে অগাস্টে ওর যেই পজিশনিং, ফর এক্সাম্পল আক্তার হোসেন হচ্ছে গ্রেফতার হয়ে গেছিলেন, মানে ওনাকে পুলিশ ধরে নিয়ে গেছিল, উনি জেলে ছিলেন, তো উনি তো লিড দিতে হুম, পারেন নাই। হুম, তো নাহিদ তখন বেস্ট, হুম, হুম, কারণ আমি জুলাই পুরোটা অবজার্ভ করছি বসে বসে, কারণ বাপ মা জীবিত না, আমি তো জানি না, ফোন দেওয়া যাচ্ছে না, ভয়ে হুম, ছিলাম হুম, অনেক। হুম, তো তখন আমি দেখছিলাম যে নাহিদের যেই ধী শক্তি, তাকে ওই যে ডিবিপিটায় লাল করে দিল, বেগুনি হয়েছিল চামড়া, তাও তার যে হুম, ধরেন হুম, একটা বুকের পাটা, তাও হচ্ছে ওই বাংলাদেশের পতাকা মাথায় বাইন্ধে, এবং ওই দৃশ্যটা তো সুন্দর, বাংলাদেশের পতাকা মাথায় বাইন্ধে একটা লোক হচ্ছে এক দফা ঘোষণা করতেছে। তো ওই হুম, হুম, অপটিক্যাল জায়গায় এবং একটা প্রাগমাটিক স্ল্যাশ সাহসের জায়গায়, আই রিয়েলি লাইক দ্যাট গাই এজ এ লিডার। আমি আসলে আশা করতাম এবং এখনো করি যে তার লিডারশিপে নাগরিক পার্টি অনেক দূর যাবে, বা সে যদি দল চেঞ্জও করে অন্য দলেও যায়, সেই দলও অনেক দূর যাবে, আমি আশা করি এটা। হি ইজ নট, মানে বেশিরভাগ লোকজন অনেক মাথা গরম, আইসা গ্যাঞ্জাম করে। নাহিদ একটু কথা শোনে, একটু ভদ্রলোক মনে হয়েছে ওনাকে আমার। তো এই জন্য ওনাকে আমি নেতা বলছিলাম। দেখেন আমি তো মানে তারেক রহমানের পোস্ট জীবনে শেয়ার দিছি, সোহেল তাজের পোস্ট জীবনে শেয়ার দিছি, আমি শুধু আওয়ামী লীগের পোস্ট কখনো শেয়ার দিতে পারি নাই, কারণ আমি যখন ছোট ছিলাম তখনই হয়তো আওয়ামী লীগ শেষ ভালো ছিল। আমি ফেসবুকটা পাইছি ধরেন 2011 সালে 12 সালে, ততক্ষণে আওয়ামী লীগ পচে যাওয়া শুরু হয়ে গেছে। তা আওয়ামী লীগের নেতাদের কোনো ব্যাপারে আমি একাত্ম বোধ করতে পারি নাই। এটা হচ্ছে ছাত্রলীগের বিশিষ্ট হার্ট থ্রোব নেতা হোসেন সাদ্দাম পর্যন্ত আমি পারি নাই। অনেকে আমার বন্ধু বান্ধব আছে তারা পারতো, তারাও এখন নাগরিক পার্টি করে খুবই কিউরিয়াসলি। হোসেন সাদ্দামের পোস্ট শেয়ার দেওয়া লোকজনও করুক, সবাই তো আসতে হবে একটা দলে। কিন্তু আমি হচ্ছে ধরেন, মানে আমি জানি না, নাহিদকে আমি শুধু নাহিদকে আমি নেতা বলছি সত্য না, আমি মেঘ মোল্লার বসুকেও নেতা বলছি একবার, আমি লিটন নন্দীকেও নেতা বলছি কয়েকবার, আমি অরণি সেমন্দি খানকে আমার নেতা বলছি। মানে নেতা তো একটা গুণ, নেতা তো আসলে কোনো কেবলা না যে উনি আমার একমাত্র নেতা, এরকম তো না বিষয়টা। হুম, হুম। আচ্ছা, মানে এই কথা ধরে যদি এখন প্রশ্ন করি যে ডাকসু 2019, তো হ্যাঁ, বল। তো প্রশ্নটা হচ্ছে যে মানে আমি জানতে চাই আহ, যে ডাকসু নির্বাচন 2019-এ মানে হুম। তোমার উম, কি উদ্দেশ্য থেকে বা কি চিন্তা থেকে তুমি আসলে আহ, ডাকসু নির্বাচনটা করছিলে আগে 2019 সালে? আপনি কি একটা ক্লিপ ছাড়বেন নাকি এখানে, এই এই পডকাস্টের এই পর্যায়ে আপনি কি এটিএন এর ইয়াং নাইটের ক্লিপটা ছাড়বেন এখন, আমি আর আপনি পাশাপাশি বসে আছি? কেন ইলেকশনটা করছিলাম? ইলেকশনটা করছিলাম কারণ ডাকসুটা আসলে আমাদের চাওয়া ছিল একটা লম্বা সময়। মানে এখন বলতে কোনো বাধা নাই। আপনি যদি 2018 সালে চলে যান টাইম ট্রাভেল করে, দেখবেন ক্যাম্পাস ভর্তি এরকম চিকা মারা ডাকসু দে, হাতে লেখা, মনে আছে কিনা আপনার জানি না, ডাকসু দে হুম, হুম, হারামজাদা হুম, এরকম লেখা ছিল। মুখ খারাপ করার হুম, জন্য হুম, হুম, দুঃখিত, ব্লিপ করে দিয়েন। আহ ডাকসু চাইও লেখা ছিল অনেক জায়গায়। তো ডাকসু চাইটা হচ্ছে আমার আর আমার একজন বিশিষ্ট বন্ধু আছেন, এখন কেমন জানি চিন্তা ভাবনা, অনয় চৌধুরী নামের, হুম, হুম, ফারহান তানভীর চৌধুরী অনয়, উনি আর আমি হচ্ছে জায়গায় জায়গায় গিয়ে এই জিনিস ডাকসু চাই লিখা দিয়ে আসছিলাম। আমরা ইভেন বুয়েটে গিয়ে ইউকসু চাই লিখে দিয়ে আসছিলাম বুয়েটের এক বন্ধুর সহায়তায়। তো ডাকসু ব্যাপারটা তো আমাদের তখন বয়স কম, অপরিণত বয়স, আমাদের কাছে তখন ক্যাম্পাসটাই পৃথিবী, ক্যাম্পাসটাই স্বর্গ, ক্যাম্পাসটাই নরক। তো আমাদের কাছে মনে হয়েছিল যে ডেমোক্রেসি থাকলে ভালো, মানুষ কম, মানে মানুষের উপর জুলুম কম হবে। ডাকসু হওয়ার পরে জুলুম কতখানি কমছে এটা প্রশ্নবিদ্ধ। ডাকসু হওয়ার পর আমি ক্যাম্পাস ছেড়ে চলে আসি। আমার ওই ডাকসু নির্বাচনটাই আমার রাজনৈতিক জীবনের মানে অন্তিম ছেদ। এরপর আমি মাস্টারি শুরু করি এন্ড স্টাফ। আমি আর পারি নাই ওটা কন্টিনিউ করতে। এরপর অনেক আমি এটা অনশন করছিলাম, আপনার হয়তো মনে আছে জানি না। আমি না খাই হুম, হুম, বসেছিলাম 6 দিন। মানে বলতে খারাপ লাগে, রাজু ভাস্কর্যের সামনে আমি আমরণ অনশন করছিলাম। আমাকে আইসা সময় টিভি জিজ্ঞেস করছিল, যে সময় টিভি না দেশ টিভি, কেউ একটা জিজ্ঞেস করছিল যে এই অনশন কয়দিন চলবে। আমি হচ্ছে ধর পুরো বিধ্বস্ত, হ্যাঁ শেফ টেফ করি না 6 দিন, না খাই আছি 6 দিন, আসলেই না খাই আছি, কিচ্ছু খাই নাই। আমার মা হচ্ছে ডিম নিয়ে আসছে, বলছে জোর করে খাওয়াই দিবে গোপনে, আমি খাই নাই। আমাকে বলতেছে এই অনশন কয়দিন চলবে, আমি বলছি যে উপরে লেখা আছে পড়ে নিন, আমরণ অনশন।
তো এরকম চলছে আর কি। তো ধরেন এই যে আমার অনশনটা যে করছি তখন, তো কেন করছি, যেমন ধরেন আমি, আপনার মনে আছে আমি আপনি একই পদেই মনে হয় ইলেকশন করছিলাম। প্রতিদ্বন্দ্বিতা করছিলাম, হ্যাঁ, একই পদে। প্রতিদ্বন্দ্বিতা না বলেন, প্রতিদ্বন্দ্বিতা শুনলে অনেক খারাপ শোনায়, মনে হয় এরকম মারামারি চলতেছে, মারামারি তো ছিল না বিষয়টা, আন্তর্জাতিক সম্পাদক পদে। তো এই আন্তর্জাতিক সম্পাদক পদটা যে দরকার ডাকসুতে, এটার প্রথম প্রস্তাবটাও হচ্ছে ধরেন ছাত্র ইউনিয়নের থ্রুতে আমার দেওয়া। ছাত্র ইউনিয়নের সাথে তখন আমার একটা অ্যাম্বিভ্যালেন্ট সম্পর্ক ছিল, আমার সাথে ওদের সম্পর্ক বেশ ভালো ছিল, কিন্তু আমি অফিসিয়ালি ছাত্র ইউনিয়ন করতাম না, কারণ আমার কাছে মনে হতো যে বামরা অনেক স্টুপিড হয় সাধারণত বাংলাদেশের ইতিহাসে। আসলেই তো হয়, বিশেষ করে আমাদের জীবদ্দশা যত বাম আমরা দেখছি, কেউ তো সিরাজ শিকদার না। তো আমি হচ্ছে ওদেরকে দিয়ে প্রস্তাব পাঠিয়েছিলাম যে বিজ্ঞান ও প্রযুক্তিতে সবাই বলবে এটা আন্তর্জাতিক সম্পাদক দরকার। তো যেই জিনিসটা ধরেন আপনি বলছেন তৈরি হওয়ার জন্য প্রথম, সেই জিনিসে তো আপনার দাঁড়াইতে ইচ্ছা করবে না। আর আমার ধরেন, আমার যাই না, এখন তো নাই সেই ফর্মাল গ্লোরি, তো হারাই গেছে, স্বর্ণালী দিন তো হারাই গেছে। ধরেন আপনি তো ডিবেট করতেন, আমি তো ধরেন কিছু করতাম না, আমি কোনো এক্সট্রা কারিকুলার কিছু করি না, আমি ক্যাম্পাসে হাঁটতে হাঁটতে বই পড়তাম। তো আমার একটা ক্যারেক্টার দাঁড়াইছিল, ধরেন লোকজন আমাকে চিনতো আর কি মোটামুটি, আপনি জানেন যে কেউ মানে মোটামুটি কেউ কেউ চিনতো আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে আমার তো প্ল্যান আছে, মানে আমার আমার অনেক কিছু ছিল, আপনার মনে, আপনার নাই মনে হয়তো, থাকার কথাও না। আমি 4 দফা দিছিলাম যে আমি হচ্ছে যদি জিতি, যেহেতু আমার ব্যালট নাম্বার 4, তাই এই দফা হচ্ছে আমি বাস্তবায়িত করব। এবং দফাগুলো এত অদ্ভুত ভাই, যেমন একটা হচ্ছে ক্যাম্পাসে একটা ক্যারিয়ার অফিস বানাবো। এই ক্যারিয়ার অফিসের কাজ হবে ক্যাম্পাসের স্টুডেন্টদেরকে এই বিভিন্ন দেশে পড়তে পাঠানো, বিভিন্ন জায়গায় ফ্রিল্যান্সিং এর কাজ এগুলো জোগাড় করে দেওয়া। আন্তর্জাতিক সম্পাদকের কাজ কি? তো দেখেন পৃথিবীর অনেক দেশে কিন্তু ক্যারিয়ার অফিস থাকে বিশ্ববিদ্যালয়ে, এরকম 40,000 মানুষের বিশ্ববিদ্যালয় থাকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু নাই। তো আমার কাছে মনে হয়েছিল জাহিরের ভিশন। তো আমি এতটাই ডেলুলু হয়ে গেছিলাম যে আমি ভাবছিলাম আমি মনে হয় জিতে যাব। আমি ভাবছিলাম যে ধরেন ইলেকশনে যদি জিতে যাই, তখন তো খুব মজা হবে। তারপর আমি একদিন প্যানিকও করছি যে জিততে তো অনেক কাজ করতে হবে, এই যে 4টা দফা দিছি এগুলো বাস্তবায়িত করতে করতে আমি মরে যাব। ভাগ্যিস জিতি নাই, আল্লাহ বাঁচাইছে আমাকে। আল্লাহ বাঁচানোর পরে আমি হচ্ছে ধরেন মাস্টারি করছি, ওগুলো থেকে সরে আসছি, রাজনীতির জটিল কঙ্কিল নোংরা পথ থেকে আমি নিজেকে বের করে আনতে পারছি ওটার পরে অনশনটা করার কারণে। কিন্তু এই কারণে করছিলাম ডাকসুটা, জাস্ট জাস্ট ধরেন খুব ভালো লাগছিল যে মানে পৃথিবীকে পাল্টাই দিব। হুম। আমি কি আপনাকে একটা গল্প বলতে পারি এই ফাঁকে? শিওর, 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 শিওর। 2017 সাল, আমি তখন ফোর্থ ইয়ারে, লিটন নন্দী নামে এক নেতা ছিল ক্যাম্পাসের, বামপন্থী নেতা, ওই যে পাঞ্জাবি পরা ভদ্রলোক। তো হুম। আমি আর উনি হচ্ছে পীতাম্বর। হাঁটছি। হ্যাঁ হ্যাঁ, তখন সবাই চিনতো, এখন খুব একটা চিনে না ছেলে পেলে, খুব দুঃখের। তো আমি আর উনি হাঁটতেছি বুঝছেন, আরো কেউ কেউ ছিল, নাগরিক পার্টির এক নেতা আছে আগে ইউনিয়ন করতো, অনিক রায়, উনি এখন মনে হয় না বামপন্থীদের খুব একটা পছন্দ করেন। তো উনিও হাঁটতেছিল, আমরা কয়েকজন মিলে হাঁটতেছিলাম, লিটন দা আমাকে বললো যে, তুই ক্ষমতা ফেলে কি করবি রে, দেশের ক্ষমতা তোর হাতে এলে? উনি হচ্ছে বাড়ি হচ্ছে বাগেরহাট। তো আমি বললাম যে ক্ষমতা পাইলে কি করবো দাদা, ক্ষমতা পাইলে ফার্স্টে ধরেন পুলিশ বিলুপ্ত করে দিব, এরকম একটা কি জানি বলছি। তা আরো কয়েকবার উনি জিজ্ঞেস করতেছে, না না সত্যি করে বল কি করবি। আমি এরকম অনেক ব্র্যান্ডম জিনিসপত্র বলার চেষ্টা করলাম, মেয়েদের জন্য এই করব এই করব এই করব, এরকম জিনিসপত্র বলছি। সে আমাকে বলে, আমি ক্ষমতায় গেলে কি করব জানিস? আমি বললাম কি করবেন? বলে বিশ্ববিদ্যালয়টাকে পাল্টাই দিব। একটা লোক রাষ্ট্রের ক্ষমতায় গিয়ে বিশ্ববিদ্যালয় পাল্টাই দিবে। তো ব্যাপারটা অনেক হাস্যকর, কিন্তু ব্যাপারটা অনেক ট্রু, কারণ আমাদের কাছে তখন বিশ্ববিদ্যালয়টাই পুরো পৃথিবী। মানে আমি যখন কাউকে বলি, বাইরের লোকজনকে, যে আমি ডাকসুতে দাঁড়াইছিলাম, আমি তাদেরকে বুঝাইতে পারি না যে এটা একটা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট বডি, এটা কোনো আহামরি কিছু না, মানে এটা অনশন করার মতো কোনো ঘটনাই না। কিন্তু বাংলাদেশের কনটেক্সটে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজু ভাস্কর্য, অনশন, ডাকসু একটা ঘটনা। মানে বাংলাদেশে তো মানুষ বলতো না ডাকসুতে সেকেন্ড পার্লামেন্ট, এটা তো ঢাবির জন্য খুব হুম, হুম, খারাপ হুম, হয়েছে, কিন্তু এটা তো খুব মজা যে সেকেন্ড পার্লামেন্টে হুম, আমরা হুম। দাঁড়াইছি ভাই, মানে প্রতিদ্বন্দ্বী ছিলাম। ডাকসু নির্বাচনে পরবর্তীতে মানে তোমাদের যে অনশন, তার মূল কারণ তো এটাই ছিল যে একটা কারচুপি নির্বাচন অনুষ্ঠিত হয়। তো এবং পূর্ববর্তী ২ টা নির্বাচনের, জাতীয় নির্বাচনের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে তো আ অনেকের ভিতরে এই বোধোদয়টাও ছিল যে আ একটা সুষ্ঠু নির্বাচন হবে না। হ্যাঁ? তো হুম সেই জায়গা থেকে ক্যাম্পাসে যারা যে সমস্ত ব্যানারে বা যে সকল ছাত্র রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করলো, তাদের ভিতরে একটা ঐক্যের, সবার সম্মিলিতভাবে একটা ঐক্যের কথা বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছিল। হুম হ্যাঁ? হুম তো যেহেতু তুমি অনেকদিন ওইখানে মানে ওই সময়টাতে তুমি বেশ আ চারপাশের সমস্ত জায়গাতেই হুম হুম উম যোগাযোগ ছিল। তো এই ছাত্রলীগের বিরুদ্ধে একটা হ্যাঁ, সর্বদলীয় ঐক্য, এটা আসলে হলো আমরা না কেন? কেন করতে পারি নাই তখন? হ্যাঁ, কেন করতে পারি নাই? Why?
এটা ভাই সবাইকে জিজ্ঞেস করেন না, কারণ সবাই ভিন্ন ভিন্ন অ্যান্সার দিবে, প্রত্যেকের অ্যান্সার খুবই আলাদা হবে। ওখানে যারা যারা ছিল, ইলেকশন করছে বা করে নাই, সবাই দেখবেন ভিন্ন ভিন্ন অ্যান্সার দেয়, কারো অ্যান্সার সাথে কারো অ্যান্সার মিলে না। আমি যেটা দেখি কেন করতে পারি নাই, ঠিক যেই কারণে আপনি দেখবেন যে নাগরিক পার্টিতে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সাবেক সভাপতি রাফি সালমান রিফাত বা ওই যে জোনায়েত সাহেব, এরা নাই। হুম কারণ হচ্ছে যে মানে ডাকসুটাকে দেখেন, আমি একটা জিনিস বলি, আমার একটা পডকাস্ট আছে ছোট, ওখানে আমরা 3টা জিনিস নিয়ে কথা বলি, সেটা হচ্ছে যুদ্ধ, বিপ্লব, আর হচ্ছে নির্বাচন। হুম, আপনি যদি খেয়াল করেন যে যুদ্ধ বা বিপ্লবে জোট করা যত সহজ, নির্বাচনে জোট করা এত সহজ না। হুম ডাকসুটাকে যদি আপনি যুদ্ধ বা বিপ্লব হিসেবে দেখেন, তখন আপনার কাছে মনে হবে আমরা পারলাম না কেন এক হতে, আগস্টে তো আমরা পেরেছি। আরে ভাই, আগস্টে তো 2000 মানুষকে মেরে ফেলছে রাস্তায় গুলি করে। আপনার তো দেয়ালে পিঠ ঠেকা মানে কি, দেয়াল ভেদ করে চলে গেছেন আপনি, আপনার তো এক হইতে হয়েছে। দ্য সেম ডাজ নট গো। এবং তখনও তো এক হয় নাই। মাহফুজ আলম চ্যাটার্জ দিছিল যে বামরা যদি এই আন্দোলন হাইজেক করতে চায়, এর বদলা আমরা নিবো, এটা উনি বলছেন হচ্ছে 1 আগস্ট। তো তখনও কিন্তু একটা টানাপোড়েন কনফ্লিক্ট চলতেই আছে, আর সেটা তো ডাকসুর সময় অনেক বেশি। কেউ তো ছাড় দেওয়া, দেখেন, অনেক ব্যাকডোর নেগোসিয়েশন হয়েছিল, এটা অস্বীকার করার কিছু নাই। ফেডারেশন নামে একটা দল আসছে, তারা, যেটার মধ্যে ছিলেন নাসির উদ্দিন পাটোয়ারি নামে এক ভদ্রলোক, উম্মে হাবিবা বেনজির আপা, এরা হচ্ছে সবাই হচ্ছে এখন নাগরিক পার্টির লোক। এরা তখন ছাত্র ফেডারেশন করতেন গণসংহতির সাথে, মানে জোনায়েদ সাকিদের সাথে। ওরা একটা প্যানেল বামদের থেকে বের হয়ে আলাদা দিছিল, যেটা কোনো ভিপি ছিল না। এর মানে কি, মানে আপনি জিএস আমাকে দেন, কিন্তু ভিপি ভোটটা দিবেন নূরকে। সেইম গোজ ফর সাংবাদিকদের একটা প্যানেল ছিল, আপনার মনে আছে কিনা জানি না, যে হুম স্বতন্ত্র হুম প্যানেল ছিল দুইটা, একটা হচ্ছে আপনি ছিলেন যেই প্যানেলে, আরেকটা প্যানেল ছিল হচ্ছে আসিফ তাসির নামে এক সাংবাদিক, হুম হুম আবু রায়হান খান নামে আরেকটা ছিল, সে আবার ফেডারেশনের। হুম ফেডারেশনের লোকজন বিভিন্ন জায়গায়, ফেডারেশনের লোকজনকে আপনি ট্র্যাক করতে পারবেন না, ওরা এরকম ডিস্ট্রিবিউটেড সব জায়গাতে। তো হুম ইলেকট্রনের মতন যে কোনো সময় যে কোনো জায়গায় থাকতে পারে। তো ওরা হচ্ছে ভিপি দেয় নাই, ওদের ভিপি পদটা খালি। কেন খালি বলেন তো? যাতে নেগোসিয়েশন অন্য কারোর যাতে সাথে। যাতে হুম হুম যাতে নূর হচ্ছে ওই ভোটটা পায়, যে আপনি আমাকে জিএস দিলে হুম দেন, ভিপিটা নূরকেই দিয়েন। বা ধরেন, আমি সবচেয়ে ভয়ানক যে এক্সাম্পলটা দিতে চাই না, যে আপনি জানেন যে ডাকসুর কেন্দ্রীয় প্যানেলে 2জন মাত্র প্রার্থী ছাত্রলীগের বাইরে থেকে জিতছিল। হুম এর মধ্যে একজন ছাত্রলীগের একজনের এগেনস্টে দাঁড়ায়, যার নাম ছিল রাকিবুল ইসলাম, as far as I remember। এবং ছাত্রলীগ তার সমস্ত প্রার্থীদের জন্য ব্যাপক পরিমাণ প্রচারণা করলেও এই রাকিবুল ইসলামের জন্য কোনো প্রচারণা করে নাই। মানে ছাত্রলীগও জানতো যে ওই পজিশনটা আমাকে ছাড়তে হবে। প্যানেল নির্বাচনগুলোতে আপনি যদি ঢাকা মেডিকেলে হচ্ছে কর্মচারীদের প্যানেল নির্বাচন হয়, আমি মাঝে মাঝে খোঁজ নিতে যেতাম, আমি সাংবাদিকের কাজ করতাম এক সময়, একতা নামের একটা পত্রিকায় কমিউনিস্ট পার্টির, আল্লাহ, হ্যাঁ। তো তখন হচ্ছে আমি দেখছি এই জিনিস, যে এর প্যানেলে এরকম নেগোসিয়েশন হয়, যে আমি একটা উইক প্রার্থী দিব এই পজিশনে, যাতে আপনার স্ট্রং প্রার্থী জিতে বের হয়, আবার আপনি আরেকটা উইক প্রার্থী দিবেন আপনার এক জায়গায়, যাতে আমার স্ট্রং প্রার্থী জিতে বের হয়। বুঝছেন? এই জিনিস কিন্তু ডাকসুতে হইছে। সো একেবারেই যে কোনো একাত্মবোধ হয় নাই, আন্ডারস্ট্যান্ডিং হয় নাই, এটা সত্য না। আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন লেভেলে হইছে। এখন একত্র হয়ে ছাত্রলীগের এগেইনস্টে, এটা তো যুদ্ধ না, সবাই তো নিজের স্বার্থ দেখছে, ফলে একত্র হয়ে কোনো কিছু করতে পারে নাই। আর ধরেন আরো কাহিনী হয়েছে, 19 সালে নির্বাচন হয়েছে, ততদিনে লিটন নন্দী ভদ্রলোকের অনেক বয়স হয়ে গেছে, উনি আমার 6 ব্যাচ সিনিয়র। 19 সালে মানে উনি এখন আমার যে বয়স, উনার তখন সেই বয়স। হুম আমার তো অনেক বয়স, আমি তো মাস্টারি করলাম মাঝখানে 3 বছর, আমার তো বিশাল বয়স তাইলে। মানে উনি তো ভিপি ছাড়া দাঁড়াবেন না। নুরুল হক নূর কয়েকদিন আগে ক্যাম্পাসে হচ্ছে বিশাল মাইক খাইছেন, উনি তখন বিশাল নেতা। আজকে কেউ তাকে পছন্দ করে না, অনেকে তাকে মোসাদ নূর বলে, বিকাশ নূর বলে, কিন্তু ব্যাক দেন হি ওয়াজ বিগ। উনি ভিপি ছাড়া দাঁড়াবেন না। এরকম বিভিন্ন ধরেন, আমার মনে আছে আমার একজন বান্ধবী আছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রভাষক করণী সেমন্তী খান, উনি রাজি ছিলেন ভিপি ছাড়তে, উনি বলছিলেন ছাড়বো, কিন্তু লিটন নন্দী নুরুল হক নূর রাজি হন নাই ভিপি ছাড়তে। ফেডারেশন বলতেছে ভিপি সে ছাড়তে পারবে, কিন্তু তার একটা জিএস লাগবে। এরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন, নোবডি ওয়াজ শিওর যে তারা কি চায়। নূর বুঝছে কি চায়, নূর জিতে বাইরে হতে পারছে, মানে কুডোস টু হিম। কিন্তু বাকিরা বুঝে নাই তারা কি চায়, তারা কি আসলে চাইছে একটা একত্ববদ্ধ একটা প্যানেল? না তো, কেউ চায় নাই। আরো আছে, আমি আপনাকে আরো কাহিনী বলবো এখন, তাহলে আপনি যদি চান আমি বলি, আমি বলবো কিন্তু। হ্যাঁ শিওর 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 ক্লাস হেট্রেড ছিল, যে প্রচন্ড ক্লাস হেট্রেড পুরো জিনিসটার মধ্যে। ধরেন ক্যাম্পাসের কুল কিডস, মানে আমি খুবই দুঃখিত আপনি এটা প্যানেলে ছিলেন, প্যানেলটা আমি খারাপ কিছু বলতে চাই না,
কিন্তু ওই প্যানেলটা আপনি ধরেন হলে থাকতেন, আপনার হিসাব আলাদা, কিন্তু প্যানেলটা একটা সংখ্যাগরিষ্ঠ কুল কিডসদের প্যানেল। ভুল বললাম কিনা জানি না। ওই প্যানেলে 40-50% মানুষ কোনোদিন হলে থাকে নাই, হল দেখেও নাই কোনোদিন। এটা আপনি বুঝতেছেন আমি কাজের কথা বলতেছি। ম্যাক্সিমাম মানুষ সায়েন্স ফ্যাকাল্টির, আপনি সহ। এখন হুম ন্যাচারালি আপনি তো সায়েন্স ফ্যাকাল্টির মানুষ, আপনি জানেন যে সায়েন্সের ছেলে পেলে টিউশনির টাকা বেশি, হুম অন্য সব বাদ দিলেও। তো ওটা তো একটা ডিস্টিংক্ট ক্লাস। আবার ধরেন বামদেরকে তো কেউ পছন্দ করে না, অনেক ঘৃণা, অনেক হাসাহাসি, অনেক গোসল না করা টাইপ ফালতু কথাবার্তা। আমি একটু আগে গোসল করে আসছি এই পডকাস্টের জন্য, কিন্তু স্বীকার তো করবে না, বামরা গোসল করে না। মানে বোঝার চেষ্টা করেন, ধরেন কুল কিডস সায়েন্সের লোকজন, তাদেরকে লোকজন একভাবে দেখতেছে, তারা বাকিদেরকে একভাবে দেখতেছে, বামদেরকে সবাই একভাবে দেখতেছে। বামরা আবার ভাবতেছে আদর্শের জন্য এত বছর জীবনে সংগ্রাম করে এসেছি, ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা কি কি জানি বলে, বামদের খুব বাজে জার্গন আছে, ওই জার্গন ব্যবহার করতেছে। নূরদের যে ক্লাসটা, আমি সবসময় বলতাম এটা, এটা এখনো সত্য, ওরা হচ্ছে, ওরা কেউ গরিব না। আমি খুবই ক্লিয়ারলি বলবো এটা, যে ওরা কেউ ওই যে কি একটা বাংলা শব্দ আছে খুব বাজে, হত দরিদ্র, দে আর নট। তারা হচ্ছে ফ্যামিলির প্রথম ছেলেটা যে হচ্ছে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে গেছে, এই ধরনের ফ্যামিলির লোকজন, বুঝছেন কাদের কথা বলতেছি। ধরেন একটা ধানি জমি আছে যাদের, যারা সমাজে একটা প্রতিপত্তি আছে গ্রামে, কিন্তু এখন তারা একটু সোশ্যাল মাইগ্রেশন চায়, এই মাইগ্রেটরি গ্রুপ। আবার কুল কিডস গ্রুপ, কুল কিডস স্ল্যাশ সায়েন্সের স্টুডেন্ট, সায়েন্সের স্টুডেন্ট মানে তো ন্যাচারালি বিদেশ যাওয়ার একটা ফ্লো আছে, অনেক কিছু আছে। এই কোনা দিয়ে আবার ধরেন মানে ত্যাগ তিতিক্ষা সংগ্রাম বামপন্থী এইসব লোকজন, তেলে জলে তো মিশে না। আর এরা তো পরস্পর ভাষাই বুঝে না। ধরেন ফর হুম এক্সাম্পল, আপনাদের প্যানেল একটা ছেলে ছিল, নাম হচ্ছে চয়ন বড়ুয়া, খুবই স্মার্ট লোক। সে গিয়া বলবে যে ভাই আমরা এমন কিছু করব যাতে পলিটিক্সে ভাই পুরো দুনিয়া ঘুরায় দেওয়া যায়, এইভাবে কথা বলতো। এর মাঝখানে লিটন নন্দী এসে বলতেছে কিন্তু আমাদের যে ত্যাগ তিতিক্ষা লড়াইয়ের যে 50 বছরের সংগ্রাম, 70 বছরের ছাত্র ইউনিয়নের যে, দে আর নট স্পিকিং দ্য সেম ল্যাঙ্গুয়েজ। আপনাকে কি বুঝাইতে পারতেছি আমি? ধরেন চয়ন হুম বড়ুয়া আসলে হুম নূরের ল্যাঙ্গুয়েজে কথা বলতেছে, কিন্তু চয়ন বড়ুয়া তো সায়েন্সের লোক, তো ও আবার পারতেছে না ওখান থেকে বাইর হয়ে নূরের প্যানেলে যাইতে। ও গেলে ভালো করতো, আমি বিশ্বাস করি চয়ন বড়ুয়া নূরদের প্যানেলে গেলে 100-100 কাজ করতো, কিন্তু সে আবার যাইতে পারতেছে না, কারণ সায়েন্সে পড়ছে, তার একটা ক্লিক বাজি আছে, তাদের একটা ব্যাকগ্রাউন্ড আছে। চয়ন বড়ুয়া তো সেই ডিপার্টমেন্টের, যে ডিপার্টমেন্টের মানে মাইক্রোবায়োলজি, তো অর্ধেক মানুষ জায়গায় ইউএসএ। এখন না ইউএস চেঞ্জ হচ্ছে, এখন এরকম থাকবে না। তো এই যে ক্লাস ডিফারেন্স গুলো নিয়ে তো আসলে একটা জোট আপনি, তাও নির্বাচন মানে প্যানেল নির্বাচনে কেমনে করবে? কেউ স্বীকার করে না এগুলো, এগুলো বললে মানুষজন বলে আমি এলিটিস্ট, আমি ক্লাসিস্ট। আরে ভাই ক্লাস ডিফারেন্স গুলো দেখতে পাইলে ক্লাসিস্ট, ডিফারেন্স গুলো নাই আমি অস্বীকার করবো এখন যে ডিফারেন্স গুলো আছে? মানে দেখেন আমি না এটা হচ্ছে, তো অবশ্যই ছিল হ্যাঁ আপনাকে একটা বাজে ঘটনা বলি, বললে মানে খুব, এই যে এই জিনিস হচ্ছে এখন কনফেশন হয়ে যাবে। আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ি, আমার আম্মা হচ্ছে মাঝে মাঝে আমাকে বলতো যে তোমাকে গাড়ি দিয়ে নামাই দিয়ে আসি। আমি তাকে বলতাম তুমি আমাকে যে শেরাটন হোটেলটা আছে ওটার সামনে নামাই দিয়ে গাড়িটা ঘুরায় চলে যাবে। কারণ আমি হচ্ছে করি হচ্ছে ধরেন ছাত্র ইউনিয়ন, হ্যাঁ বামপন্থী রাজনীতি করি, হাতে বই নিয়ে হাঁটি, এটা নোকিয়া ফোন ছিল আমার। আমি যদি একটা গাড়ি নিয়ে টিএসসি তে নামি, আমার তো ওই ইমেজটাই থাকবে না। তো এই প্রত্যেকটা তো ডিস্টিংক্ট ইমেজ ছিল, এই ডিস্টিংক্ট ইমেজের মানুষগুলো তো এক হইতে পারবে না। এখন আমি চেষ্টা করি নাই কেন, এটা আমার দোষ। যেহেতু আমি ওই কুল কিডসদের সাথে কথা বলতে পারতেছি, সায়েন্সের লোকজনের সাথে, আমি বামদের সাথে কথা বলতে পারতেছি, এটলিস্ট এই ব্রিজটুকু আমার করতে পারা উচিত ছিল। মানে আমার মতন যারা এরকম ফ্লোটিং লোকজন, আপনি বললেন না যে তোমার তো অনেক জায়গাতে কানেকশন ছিল, আমার মতন যাদের হুম হুম কোট আনকোট অনেক জায়গায় কানেকশন ছিল, আমরা গাদ্দার মানে আমরা ছাগলামি বলেন, গাদ্দারি করেন, গাদ্দারি বলেন, ওটা আমরাই করছি। ওই ব্যর্থতাটুকু আমাদের। লিয়াজও যারা করার কথা, তারা লিয়াজোটা সফলভাবে করতে পারেনি। আচ্ছা আহ, আমরা তাহলে একটু অন্য প্রসঙ্গে আগাই হ্যাঁ হ্যাঁ বলেন। আহ, ডাকসু 2019 নিয়ে একটা ভালো মানে বিশ্লেষণ শুনলাম তোমার কাছ থেকে আহ, সেটা হচ্ছে যে মানে এআইটা কৃত্রিম বুদ্ধিমত্তা আহ, মানে কৃত্রিম বুদ্ধিমত্তা আসার পরে হুম আহ, বর্তমান সময় বিশেষ করে এখন একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে আসলে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে অনেক মানুষের চাকরি থাকবে না হ্যাঁ তো সেটার কিছু প্রভাব আমরা এখন দেখতেও পাচ্ছি নানান জায়গাতে হুম তো আসলে কোন কোন সেক্টরের প্রফেশন বা যারা চাকরি করেন তারা আসলে একটা রিস্কের ভিতরে পড়ে যাবেন আগামী 5 বছরের ভিতরে বা 10 বছরের ভিতরে
যেটা পুরোপুরি এআই নিয়ে নিবে, এরকম রিস্ক জোনে আসলে কারা কারা আছে? এটা তো টাফ। ধরেন আমি হচ্ছে পড়াশোনা করি হচ্ছে এআই নিয়ে পার্টলি, এআই হুম এবং হুম এআই এর ল এবং এআই এর সিকিউরিটি বিষয়ে পড়াশোনা করি। তো হুম হুম এআই লতে তো ধরেন এরকম অনেক, যেমন ধরেন ইউরোপের একটা এআই এর লই আছে। তো তারা বলছে যে এআই দিয়ে এইটা ওইটা করা যাবে না। ফর এক্সাম্পল কি করা যাবে না, এয়ারপোর্টে হচ্ছে এআই দিয়ে ফুল স্ক্রিনিং করা যাবে না, একটা মানুষ রাখতে হবে। একটা এআই বলতে পারবে না যে আপনি হচ্ছে ডেঞ্জারাস। মানে হুম হুম এয়ারপোর্টের সিকিউরিটিতে ইউ নিড এ হিউম্যান ইন দ্য লুপ, নাইলে ইটস নট গোনা ওয়ার্ক। এই ধরনের ওই যে বায়োমেট্রিক জিনিসপত্র নিয়ে এআই করা যাবে না, নিষিদ্ধ, এরকম বলে। কিন্তু এই মানে চাকরি খাই দিতে পারে এই ধরনের এআই করা যাবে না এটা কেউ বলে না। তো চাকরি কি কি খাইতে পারে আমরা যদি আমাদের চারদিকে দেখি, বাংলাদেশে চারদিকে দেখি, টিচিং এর চাকরিটা কি খাইতে পারে? প্রবাবলি না। কারণ একটা ধরেন ব্যুরোক্রেসি আছে যে একটা ফ্যাকাল্টি এসে পড়ায়, ওই ব্যুরোক্রেসি জায়গাগুলো যাবে না। সিভিল সার্ভিসের চাকরিগুলো জীবনে যাবে না। ওই যে বিসিএস ক্যাডাররা যারা, এনজিও ওয়ার্কারদের চাকরি জীবনে যাবে না। মানে মানে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে কেটে এআই কথা বলবে? কাস্টমার কেয়ারের চাকরি হুম যাবে, গেলে বিপদে পড়বে। যেমন ধরেন ইউএসএ তে একটা কাজ করছে তারা, খুব মানে ইউএসএ তো অনেক ভয়ানক জিনিসপত্র চলতেছে, আপনি তো দেখছেন। তো ইউএসএ একটা কাজ করছে, তারা হচ্ছে এভিয়েশন অথরিটি বন্ধ করে দিচ্ছে। মানে বিমান উঠানামার যে কন্ট্রোল, ওটা ওঠা বন্ধ করে হুম দিচ্ছে। হুম এরপর বিমান ক্র্যাশ করতেছে, অ্যাক্সিডেন্ট করতেছে, খুব বাজে অবস্থা। হুম হুম সো এভিয়েশন সিকিউরিটি চাকরিটাও যাচ্ছে না কিন্তু, আমার কথাটা বুঝেন, গেলে বিপদ। এভিয়েশন হুম সিকিউরিটি পুরোটা এআই হাতে তুলে দিলে বিপদ। চাকরি আমার ধারণা ইমিডিয়েটলি যেটা চলে গেছে বা যাচ্ছে, সেটা হচ্ছে যে সস্তা গ্রাফিক্স ডিজাইনের কাজ যারা করেন, হুম মানে খুব ভালো গ্রাফিক ডিজাইনার না, ধরেন একটা লোগো টোগো বানায় কোনো মতে পার পেয়ে যান, ওনাদের চাকরি কমে যাওয়ার কথা। কারণ ওই যে স্টেবল ডিফিউশন আছে, মিড জার্নি আছে, এদেরকে বললে এরা খুব ভালো লোগো বানাই দিতে পারে। গুগলের এআই কে হুম বললো, চ্যাট জিপিটি কে বললো, মোটামুটি লোগো টোগো বানাইতে পারে। সো লোগো বানানো, বুঝছেন তো? ধরুন ভিডিও এডিটিং এর চাকরি যাবে না, একটা 3 ঘন্টার ভিডিও এডিট করা সম্ভব না এর পক্ষে, এখনো পর্যন্ত সম্ভব না, ইট ডাজন্ট হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। কিন্তু একটা লোগো লাগবে, ধরেন আপনার কোম্পানি, ধরেন একেবারে সহজ হিসাব, আপনার যে বিয়ন্ড ফ্রেমিং, এটা একটা লোগো লাগবে। আগে হইলে আপনি কাউকে 2,000 টাকা দিয়ে বলতেন একটা লোগো বানায় দে ভাই, বা ধরেন ফ্রিতেই করাইতেন আপনার ভাই ব্রাদার। এখন তো কাউকে দিয়ে করাইতে পারবেন না, মানে লাগবে না করানো, কারণ আপনার তো অলরেডি একটা এআই আছে। এই হুম চাকরিগুলো ছাড়া আমি কোনো চাকরির কোনো বড় রকমের লস দেখতেছি না। আই এম সরি টু সে। ধরেন হয়তো 10% কমে আসতে পারে, কিন্তু এরকম সিগনিফিকেন্ট কিসের, কোন চাকরিতে ইম্প্যাক্ট করবে? গার্মেন্টস ওয়ার্কার, রিক্সাওয়ালা, জিপিটি কি রিক্সা চালাইতে পারে? আই ডোন্ট থিঙ্ক সো। আচ্ছা, মানে বলা যায় যে বড় বেশি প্রভাব পড়বে না আর কি, তো? হ্যাঁ ধরেন আরো আছে তো, আমি আরো বলতে পারি আপনাকে অনেক। যেমন ধরেন পত্রিকার এডিটর, আপনি বলতে পারেন পত্রিকার এডিটর তো এআই হইতেই পারে, অবশ্যই পারে। তারপর মামলাটা খাবে কি? একটা বিগ প্রবলেম উইথ অল অফ দ্যাট ইজ, মামলাটা করবো কার নাম? এআই এর নামে তো হুম মামলা হুম করা যায় না। মানে কোম্পানির নামে করতে হবে, কিন্তু ওই কোম্পানি তো অনেক পাওয়ারফুল হইতে পারে। ধরেন হুম টেসলা নামে যে জিনিসটা আছে, ওরা যে ওই যে অটো গাড়ি মানে ড্রাইভার বানাইতে চায়, সেলফ ড্রাইভিং কার। বাংলাদেশে তো গাড়ি সবসময় সেলফ ড্রাইভিং, কারণ আপনার সবসময় একটা ড্রাইভার থাকে। হুম তো আপনি তো মনে হয় না ড্রাইভারটাকে বিলুপ্ত করে দিবেন, কারণ বাংলাদেশে ড্রাইভার তো রাখা হয় সেলফ ড্রাইভিং কারের অভাবে না, বাংলাদেশে তো ড্রাইভার রাখা হয় গাড়িটা পার্ক করার জন্য আর ফুটানির জন্য। আর মানুষ আছে তো, ধরেন পৃথিবীতে তো রিক্সা নাই বাংলাদেশের মতন কিছু দেশ ছাড়া। বাংলাদেশে বেসিক্যালি সবচেয়ে বেশি রিক্সা আছে, কারণ বাংলাদেশে তো অনেক মানুষ, এই মানুষগুলো কাজ দেওয়া লাগবে। হুম তো মানুষের জন্য আমরা কর্মসংস্থান বের করে ফেলবো। বেতন কমবে কিনা এর কারণে, দ্যাটস দ্য কোশ্চেন নোবডি আস্কস। এর কারণে বেতন কমবে, উই আর অলরেডি সিইং দ্য ইম্প্যাক্ট। ধরেন আপনি একটা প্রোগ্রামারকে বেতন দিতেন 80,000 টাকা, আপনি এখন তাকে বলবেন তুই তো একটা জিপিটি দিয়ে কাজ করস, তোকে 40,000 দিব, সে কিছু বলতে পারবে না। বুঝাইতে পারতেছি কি? হুম হুম ধরেন আপনি কাউকে দিয়ে একটা লোগো বানাইতেন 5,000 টাকা দিয়ে, এখন সে আপনাকে এসে বলবে 500 টাকা দেন ভাই বানায় দিই, তাও ভাই মানে জিপিটি দিয়ে বানায় না। তো ওভারঅল বেতন কমে আসবে। আচ্ছা, আই গট ইট। আমি আরেকটা জায়গা এখানে, সেটা হচ্ছে যে মানে সোশ্যাল মিডিয়াতে একটা জায়গা ছিল যে হচ্ছে লেখালেখি করার কারণে আহ, ক্ষমতাসীন দল কিংবা মানে রাষ্ট্র কর্তৃক যে একটা নিপীড়ন ছিল, সেটা হুম একটা হুম। বিষয়। আহ, উম, কিন্তু এখন সোশ্যাল মিডিয়াতে কোনো কিছু লেখার ক্ষেত্রে দেখা যায় যে মানে বা আগেও যে উম, কারো ব্যক্তিগত
প্রাইভেসি লঙ্ঘন করে বা তাকে বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে, বট বাহিনী লেলাই দিয়ে, এই যে যে একটা মানে কথা বলার যে স্বাধীনতা, এটা হুম, আগেও হুম। ছিল, কিন্তু এখন বর্তমানে প্রেক্ষাপটে এই ব্যাপারটা কিরকম? আমি একটু আগের একটা ইয়েতে যাই। আপনি এআই নিয়ে যখন কথা বলতেছিলেন আমি ভাবতেছিলাম এটা। হুম, ভাবছিলাম আপনি এমন কিছু জিজ্ঞেস করবেন এআই নিয়ে যাতে এটা মানে এই আলাপটায় যাওয়া যায়। কিন্তু আপনি এআই নিয়ে না করে রাজনীতি নিয়ে করতেছেন, কারণ আপনার ইন্টারেস্ট আসলে রাজনীতি, আমি বুঝি। এটা হচ্ছে যে ওই আমরা ভয় পাই না অনেক সময় যে এআই এর কারণে আমরা বিলুপ্ত হয়ে যাবো পৃথিবী থেকে? শুনছেন তো হুম, এগুলা? এখন দেখেন হুম, হুম, এআই হুম, খুব ভালো দাবা খেলে, এআই খুব ভালো ফেক ছবি ডিজাইন করে, মানে লোগো টোগো ডিজাইন করে, ছবিও খুব ভালো ডিজাইন করে না। হুম। এগুলা দিয়ে কি মানুষকে বিলুপ্ত করা সম্ভব? না তো। ভালো দাবা খেলা কি পৃথিবীকে মানুষ থেকে নাই করে দেওয়া যাবে? না তো। ব্যাপারটা হচ্ছে আমরা সবসময় ইন্টেলিজেন্সের সাথে সেন্টিয়েন্স গুলায় ফেলি এবং এফিসিয়েন্সির সাথে ইন্টেলিজেন্স গুলায় ফেলি। এগুলো বাংলায় বললে ভালো হইতো মনে হয়। আমরা কাজ করতে পারার ক্ষমতার সাথে বুদ্ধি গুলায় ফেলি, আর বুদ্ধির সাথে সেন্টিয়েন্সের বাংলা কি, চেতনা গুলায়, চেতনা শুনলে তো আওয়ামী লীগ মনে হয়। মানে লাইক, মানে ইয়াটা ওই যে চেতনাই তো বলে জিনিসটাকে, যে জীবিত জীবন, মানে বুদ্ধি আর জীবনকে আমরা গুলায় ফেলি। ব্যাপারটা হচ্ছে যে কনসাসনেস। হ্যাঁ, কনসাসনেস, সেন্টিয়েন্স, এগুলোর সাথে আমরা ইন্টেলিজেন্সকে গুলায় ফেলি। এআই অনেক হুম, বুদ্ধিমান, কিন্তু ওর তো সেন্টিয়েন্স নাই। ওর তো ঠেকা পড়ে নাই পৃথিবী দখল করা। যার ঠেকা আছে সে হচ্ছে সেন্টিয়েন্ট বিং। ধর একটা হাতি দৌড়ায় এসে আমাকে চাপা দিয়ে মেরে ফেলবে, কারণ ও ভয় পাইছে। এআই তো ভয় পায় না। তো যেটা আমি ভয় পাই সেটা হচ্ছে যদি ওই যে এলন মাস্ক টাইপের কোন শয়তান টাইপের লোক আপনার এই কানের হেডফোনের মতন, কানের ইয়ারফোনের মতন একটা এআই যদি ওর ব্রেনের মধ্যে ঢুকায় ফেলে, তাইলে আমি বিপদে আছি। কারণ সে একই সাথে ইন্টেলিজেন্ট এবং সে একই সাথে একটা খারাপ লোক, তার সেন্টিয়েন্স আছে, তার সেন্টিয়েন্সটা তাকে খারাপ লোক হিসেবেই আইডেন্টিফাই করায় আমাকে, যে সে হচ্ছে একটা শয়তান টাইপের লোক। কিন্তু সে ওই এআই দিয়ে এম্পাওয়ার্ড হয়ে গেল। এখনো এরকম কিছু ঘটে নাই, কিন্তু এই বটের কথা বললেন না, তখন আমার এটাই মনে আসলো কেন। কারণ আপনি খেয়াল করবেন এই বটগুলো বেশিরভাগ সময় এই এআই টাইপের জিনিস দিয়ে চালানো হয়। ওই 50-60টা বট হচ্ছে লিটারালি বটের মতন আইসা, মানে বট শব্দটাই আসছে ওখান থেকে, যে হচ্ছে ক্রল করতে পারে, ফেক কমেন্ট করতে পারে এগুলা। এখন এইগুলো তো বাড়বেই, কারণ টেকনোলজি ওদিকে আগাইছে। এখন বাংলাদেশের একটা পার্টিকুলার প্রবলেম, যেটা শুধু বাংলাদেশে না, এটা ধরেন ব্রাজিলেও আছে, অনেক দেশেই আছে। এটা স্পেনের দিকেও একটা সংগঠন আছে এখানে ধার্মিক, নাম হচ্ছে অপুস দে। ওরাও এটা করতে চায়, ক্যাথলিক চার্চের সাথে খুব রিলেটেড ওরা। এটা হচ্ছে যে সেলফ, মানে ইয়া নাই, মিউচুয়াল রেসপেক্টটা নাই। আপনার মনে আছে কাদিয়ানি একটা বাচ্চার লাশ যে তুলে ফেলছিল কবর থেকে একবার, 2018 বা 19 সালে। হেফাজত ইসলাম কাদিয়ানি একটা শিশু, 3 বছর বয়স বোধ হয়, নাকি 3 মাস, মানে লিটারালি একটা শিশু, তার লাশ হচ্ছে কবর থেকে তুলে ফেলছিল, কারণ কাদিয়ানিরা মুসলমান না, মুসলমানদের গোরস্থানে তাকে কবর দেওয়া যাবে না। একটা বাচ্চার লাশকে আপনি রেসপেক্ট করতে পারতেছেন না, ইট ডাজন্ট ম্যাটার আপনি কে। এই প্রবলেমটা আমি সাবকন্টিনেন্টে দেখি, ওয়ার্ল্ডের অনেক জায়গায়, যে আমরা যেটা এগেনস্টে বলি হিউম্যান রাইটস। হিউম্যান রাইটস এর কনসেপ্ট তো ধরেন কিছুটা চাপায় দেওয়া কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্ট আসলে আনতে হয় কেন? কারণ লোকজন হচ্ছে পাল্টা যে জিনিসটা চাপাই দিচ্ছে, এটা খুবই দুঃখজনক। সেটা হচ্ছে এক ধরনের খারেজি ব্যাপার স্যাপার, যে অমুক তমুক বাদ। মানে ধরেন শেখ হাসিনাকে যদি ফাঁসি দেওয়া সম্ভব হয়, আই উড বি ভেরি হ্যাপি দ্যাট ডে। এরপর কি তাকে আমি গোরস্থানে কবর দিতে দিব না? মানে বাংলার মাটিতে শেখ হাসিনার কবর হবে না, এরকম হয়তো বলে ফেলবে হাসনাত আব্দুল্লাহ বা কেউ একজন। মানে উনাকে আবার দেখলে মনে হয় উনি এইভাবে কথা বলতে ভালোবাসেন, যে কম্পমান একটা বপু নিয়ে উনি কথা বলেন। কিন্তু মানে এটা তো ডিহিউম্যানাইজিং না? এখন ডিহিউম্যানাইজ কতখানি আপনি করবেন? এবং যখন আপনি ব্যক্তি হিসেবে না করে, কারণ শেখ হাসিনা তো মানে একটা খারাপ মহিলা। তো নরেন্দ্র মোদীর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলাই যায়, কারণ সেটা খারাপ লোক এবং সে পাবলিক ফিগার। কিন্তু আপনি যখন একটা কমিউনিটিকে ভিলিফাই করেন, যে এই দেশ ধরেন, এই দেশ মুসলমানের দেশ, বা এই দেশ হিন্দুর দেশ, বা হিন্দু খাত্রে মে হ্যায়, বা লাভ জিহাদ, বা হিন্দুরা সবাই ভারতের এজেন্ট, এই যে বাংলাদেশ বা ভারতে বা ইভেন এখানেও ধরেন আমি বাইর হইলে লোকজন আমার দিকে, সবাই না কিন্তু কেউ কেউ ইয়া করবে যে এই ইমিগ্রেন্ট গুলো আইসা আমাদের চাকরি খাই ফেলতেছে। ভাই আমি যেটা পারি তুই তো সেটা পারস না। তুই বেচস দিনের বেলায় কফি, রাতের বেলায় ড্রাগ। মানে আমি স্পেনের কিছু মানুষের কথা বলতেছি। আমি কিভাবে তার চাকরিটা খাইলাম? আমি এখানে না বেচি ড্রাগ, না বেচি কফি, কিন্তু সে ভাবতেছে আমি তার চাকরি খাই ফেলছি। এবং তারপর সে ধরেন গ্র্যাজুয়ালি যেটা করবে না, সমস্ত বিদেশিরা খারাপ। এই যে ধরেন এরকম ডিহিউম্যানাইজ করতে করতে একটা জায়গায় নিয়ে যাওয়া জিনিসটাকে, এইগুলো তো লং টার্মে আসলে এগুলোর সলিউশন কি আমি তো জানি না। আপনি যে বটের কথা বললেন, এটা তো আসলে ডিহিউম্যানাইজ করতে আসে, আপনাকে এসে বলবে যে এই মুসলমানের দেশে আপনি হচ্ছেন ধরেন আই ডোন্ট নো সাতিমে রাসূল অর সামথিং। এখন আপনি বলতে পারেন যে ধরেন মানুষ যেন অন্য কারো অনুভূতিতে আঘাত না দেয়, সেইটারও একটা ট্রেনিং লাগবে, যে তুই কেউ কারো অনুভূতিতে আঘাত দিবি না।
কিন্তু প্যারালালি আবার যে আঘাত দিয়ে ফেলছে তাকে আপনি সাথে সাথে মেরে ফেলতে চান, মানে সাথে সাথে মেরে ফেলতে চান, তো বিপদ। তাহলে তো পৃথিবীটা ধরেন একটা কুরুক্ষেত্র হয়ে যাবে, আমরা সবাই সারাক্ষণ যুদ্ধ করবো, মারামারি করবো সারাদিন। আমি ছোটবেলাটাই বিশ্বাস করতাম যে ধরেন, তখন হয়তো কিছু বুঝতাম না, আমি বিশ্বাস করতাম, আমি তখন অনেক ধার্মিক ছিলাম, আমি আল্লাহর কাছে দোয়া করতাম আর কি, যে হে আল্লাহ সব মুসলমানকে তুমি একটা দ্বীপে পাঠায় দাও, যাতে হচ্ছে আমরা আরামে বসবাস করতে পারি, যাতে আমাদেরকে হচ্ছে এই বিপথে যাইতে না হয়, কি জানি বলে এটাকে, নাফসের নফসের পথে যেন যাইতে না হয়। প্রবলেমটা হচ্ছে যে আপনি যদি এরকম বাস বিচার করতে থাকেন যে আমি ওদের সাথে মিশবো না, ওদের সাথে মিশবো না, আমরা তো আসলে কেউ দ্বীপে থাকি না, আমরা একটা পৃথিবীতে থাকি যেটা ওয়েল কানেক্টেড। আমরা যদি ধরেন এটা যদি 300 সাল হইতো, 1300 সালও হইতো, তিব্বতের একটা গুহার মধ্যে গিয়ে আমরা বসবাস করতে পারতাম। এখন আমাদের তো সেই তিব্বতের গুহাবাসী হওয়ার অপশন নেই, তিব্বতে গেলেও দেখবেন যে ম্যাগি নুডলস বিক্রি হয়, আপনি গেছেন কিনা জানি না, নেপালে হচ্ছে পাহাড়ে গেলে দেখবেন যে ম্যাগি নুডলস খাচ্ছে ওরা, মানে এভারেস্টের বেস ক্যাম্পে ম্যাগি নুডলস খায়। তো ম্যাগি নুডলস যেখানে পাওয়া যায় সেখানে তো আপনি বলতে পারেন না যে এইটা আসবে ওইটা আসবে না। একটা ধরেন ইনক্লুসিভিটি এখানে ইস্যুই না, ইস্যুটা হচ্ছে টলারেন্স। আমার ধারণা মানুষের টলারেন্স বাড়ানো অনেক জরুরি, এটা যদি জেনেটিক্যালি বাড়ানো যেত আরো ভালো ছিল। জাস্ট সিম্পলি বিকজ কমিউনিকেশনের কারণে টলারেন্স না বাড়ায় উপায় নাই তো আমাদের। ধরেন আমি আমার একটা বন্ধুকে চিনি জার্মানিতে চাকরি করে, বেশ বড় চাকরি করে, একটা বড় টেক কোম্পানিতে চাকরি করে। সে আমার ফেসবুকে পোস্টে এসে বলতেছে যে জার্মান জাতির প্রত্যেকটা মানুষকে আমি ঘৃণা করি। তুমি থাকো একটা দেশে, তুমি ওখানে চাকরি করো, ওদেরকে ঘৃণা করে তুমি কয়দিন বাঁচবা? তোমার জীবন তো খুবই স্যাড এন্ড মিজারেবল একটা জীবন। তুমি তো গুহাবাসী না যে তুমি সারাদিন হচ্ছে সবাইকে ঘৃণা করে গুহার মধ্যে বসবাস করবা। এবং ধরেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটা অনেক আগেই বুঝছেন, উনি তো গুহার থেকে বাইরে হয়ে আসছেন, উনি নবুয়ত পাইছেন, উনি মানুষের কাছে প্রিচ করছেন, উনি মানুষের কাছে গেছেন। তখনও ক্যাপিটালিজমও আসে নাই, তখন তো কানেকশনও তৈরি হয় নাই, কিন্তু এগুলো আসতেছিল তো। এবং এই প্রয়োজন বাড়তেছিল মানুষের কাছে যাওয়ার, মানুষকে ধরেন দাওয়াত দেওয়ার, পিচ করার। আপনি তো সারাদিন মানুষকে এরকম দৌড়ের উপর আসতে পারবেন না যে ধরে মারি, মানে আপনি তো মানে ইউ নো হোয়াট আই মিন। ধরেন সবসময় এত ঘৃণা কেন আমি জানি না, মানে জানি কেন কিন্তু খুবই দুঃখজনক। আচ্ছা, আমি যদি এর সাথে আরেকটা মানে প্রশ্ন করি, উম, সেটা হচ্ছে যে আহ, বিদেশি ইউটিউবার, হুম। আরো যদি খুব সহজভাবে বলি, পিনাকি এবং ইলিয়াস, এই দুজন ভদ্রলোকের আহ, উম, কাজগুলোকে তুমি ব্যক্তিগতভাবে কিভাবে দেখো? মানে তার প্রভাবটা আসলে কিভাবে তুমি বিশ্লেষণ করবা, তাদের প্রভাবটা? উম, কেমনে বলি, আপনি কি জানেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া একজন বড় টিকটকার? তার একটা খুব ভালো টিকটক না, আছে এবং মানুষ এটা দেখে, তার হচ্ছে না, 500,000 আমার সাথে ফলোয়ার। আমার সাথে টিকটক চ্যানেল নাই, মানে আমি টিকটক, আমার দেখেন অ্যাকাউন্ট মজা, নাই, আমি আসলে আমার জানি না। টিকটকে অ্যাকাউন্ট আছে, বাট আমি ভিডিও টিডিও দিই না, একটু বয়স হয়েছে তো পারি না দিতে। হুম, কিন্তু টিকটক একটা চমৎকার জায়গা। এখন আমি এই কথা বলছি অন্য কারণে, জো রোগান নামে এক ভদ্রলোক আছে ইউএসএ তে, জর্ডান পিটারসন হুম, নামে এক ভদ্রলোক আছে কানাডাতে, তারা হচ্ছে ধরেন রাইট উইং, হুম, প্রচুর ঘৃণা ইমিগ্রেন্টদের প্রতি, ইমিগ্রেন্টের ইস্যুটা নিয়ে আমি খুবই সিরিয়াস, কারণ আমি তো ইমিগ্রেন্ট, আমাকে এটা হুম, ভাবতে হয়। তো প্রচুর ঘৃণা, ইমিগ্রেন্টটা কত খারাপ, এগুলো নিয়ে তাদের এন তার কথাবার্তা আছে। হ্যাঁ, দিস্তা দিস্তা হুম, কথাবার্তা আছে ইমিগ্রেন্টদের এগেনস্টে, ঘৃণা আর পর ঘৃণার পর ঘৃণা। তো আমাদের ইয়ারা নাম কি ওইটার, মানে এরকম আগে আরো ঘৃণাজীবী লোকজন, আমি আমি মানে ইংরেজি ইউটিউবটা অনেক ফলো করি আর কি। তো ইংরেজি ইউটিউবে এরকম এর আগে অনেক ঘৃণাজীবী লোকজন ছিল, তারা হারাইছে, কেউ হারায় গেছে, কেউ হারায় নাই। বিনাকি তারাও ঘৃণাজীবী, ইলিয়াস সাহেবও ঘৃণাজীবী। তাদের কাজ হচ্ছে মানুষকে উস্কানো, এবং আমি বিশ্বাস করি যে তারা নিশ্চয়ই কোনো না কোনো রাজনৈতিক দল বা রাজনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট কারো না কারো কাছ থেকে নিশ্চয়ই তারা স্পন্সরশিপ পায়। মানে শুধু ভিউ ব্যবসার কারণে এটা করা যায় না, তাই না? মানে এত ঘৃণা তো ছড়ানো যায় না। ধরেন আমার যে পডকাস্ট, মানে আমি এবং আরো দুইজন মিলে করি, এক বছরে আমরা এপিসোড করতে পারছি ধরেন 12-13টা। আপনি হয়তো একটু সিরিয়াস মানুষ, আপনি হয়তো এক বছর এপিসোড করতে পারবেন 25টা। মানে মানি ক্যান নট বি এনাফ টু স্প্রিড দ্যাট মাচ হেট্রেড। সো ওদের যে হেট্রেড এটা তো আসলে সুপরিকল্পিত। মানে ইলিয়াস সাহেবের তো স্পষ্ট বোঝা যায়, আপনি যদি দেখেন ইলিয়াস সাহেবের একটা ভিডিও আছে আহ কর্নেল ফারুক সাহেবের সাথে, ওই যে বঙ্গবন্ধু হত্যায় জড়িত না, মেজর ডালিম সাহেবের সাথে, ডালিম হুম, সাহেবের হুম, সাথে একটা হুম। ভিডিও আছে ওনার। ফারুক সাহেব তো মানে মারাই গেছেন, তো ডালিম সাহেবের সাথে ভিডিওটাতে দেখবেন যে প্রচুর লোকের কমেন্ট যে 71-এ কতজন শহীদ হয়েছিল একটু বলেন। এখন আমাদের এই ডালিম সাহেব কি ইয়া করে, কি বলে, আদমশুমারি করছে জীবনে কোনোদিন? বা উনি কি কোনোভাবে 71-এর শহীদের গণনার সাথে জড়িত?
না তো মানে ধরেন আমি আরো সহজ হিসাব দিই, ডাকসুতে আপনিও ইলেকশন করছেন, আমি ইলেকশন করছি, ডাকসুতে কতজন ভোট দিছে এটা কি আপনি জানি? না। একটা ঘটনাতে আপনি যদি কি ফিগারও হন, অরণি সেমন্তি খান জানেন, নুরুল হক নূর জানে কয়জন ইলেকশন, কয়টা মানুষ ইলেকশন করছে এবং কয়টা মানুষ ভোট দিচ্ছে? এটা জানবে ভিসি, এটা জানতে পারে ধরেন রিসাইডিং অফিসার বা কেউ একজন। তো ওই ডালিম সাহেবকে এইসব জিনিস, মেজর ডালিম সাহেবকে এইসব প্রশ্ন করার অর্থই হচ্ছে, আমি সবাইকে সাহেব বলি, আমি আগেই বলে নিচ্ছি যে সাহেব বলার সাথে কোনো মানুষকে ভালো লাগা বা খারাপ লাগার কোনো সম্পর্ক নাই, আমি ওবায়দুল কাদেরকে ওবায়দুল কাদের সাহেব বলি। তো মেজর ডালিম সাহেব হচ্ছে ধরেন একটা লোক যে হচ্ছে স্বশিক্ষিত খুনি, খুবই খুশি সে খুন টুন করতে পারে, তাকে আপনি জিজ্ঞেস করেন যে আপনার কেন খারাপ লাগে না একটা বাচ্চাকে খুন করে, দ্যাট উড বি মোর রিলেভেন্ট দেন ৭১ স্যার শহীদের সংখ্যা কত, এই ৭১ স্যার শহীদের সংখ্যা কত, এই কমেন্ট আপনি হাজারে বিচারে পাবেন ওই ভিডিওতে। তো এটা কেন? কারণ ইলিয়াস সাহেবের তো একটা এজেন্ডা আছে। ইলিয়াস সাহেব কোন একটা দলের, নাম বলতেছি না কিন্তু বলেই ফেলি, ধরেন বাংলাদেশ জামাতে ইসলামী বা এরকম কোন একটা দলের এজেন্ডা সার্ভ করেন, যেটা একটা উদ্দেশ্য হচ্ছে ৭১ সংখ্যাটাকে কতভাবে কমানো যায়। পিনাকিদার ব্যাপারটা হয়তো একটু ডিফিকাল্ট, কারণ পিনাকিদা এককালে সিপিবি করতেন এবং একাধিক লোককে সাক্ষ্য পাবেন আপনি যে ১৩ সালে উনি গণজাগরণ মঞ্চে গিয়ে বলছেন যে তোমাদেরকে কি অস্ত্র কিনে দিই, তোমরা ইসলামী ব্যাংকটাকে লুট করে আসো, এটা উনি বলছে। তো এটা একটু ডিফিকাল্ট যে উনার এই মানে চেঞ্জটা একটু ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড। কিন্তু উনারও তো ধরেন কোনো না কোনো একটা লিয়াজও আছে, যেমন আমি দেখছি একাধিক সেনা কর্মকর্তার ব্যাপারে উনি খুবই পজিটিভ এখনো, মানে উনি বলছেন যে উনার এই গ্রেটেস্ট হ্যান ত্যান, অথচ যাদের সম্পর্কে বলছে তাদের নামে ধরেন তারা হচ্ছে আয়না ঘর তৈরির সাথে জড়িত, বোঝা যায়, কিন্তু উনি ওনাদের এগেনস্টে বলবে না। সো এরকম থাকে লোকজন হচ্ছে বিভিন্ন স্বার্থে ঘৃণা প্রচার করে, স্যাড, অবশ্যই খুবই দুঃখের, কিন্তু করে। আমি আপনাকে আরো এক্সট্রিম এক্সাম্পল দিতে পারবো, ধরেন আহ ওয়েস্টে ধরেন কালো একজন ইউটিউবার, কিন্তু সে নিজে সারাদিন কালোদেরকে গালিগালাজ করে, পিনাকিদার মতোই আসলে, মানে সারাদিন বলে কালোরা কত খারাপ। এরকম আছে আর কি, এরকম বিভিন্ন সাব গ্রুপে এরকম পাওয়া যায়। ইন্ডিয়ার মুসলমানরা তুলনামূলক শিক্ষিত, তারা এটা এখনো করে না। কয়েকদিন পর দেখবেন শাহরুখ খান তো বলছিল জয় শ্রীরাম ইয়ার বিয়েতে, আম্বানির ছেলের বিয়েতে, দেখছিলেন কিনা জানি না, শাহরুখ খান সেই জায়গায় বলছিল জয় শ্রীরাম। তো কয়েকদিন পরে হয়তো দেখবেন যে ইন্ডিয়াতে কোনো একটা মুসলমান ইউটিউবার আসবে যে বলবে মুসলমানরা খারাপ, মুসলমানরা এখানে বিলং করে না। এগুলো তো ভিউ ব্যবসা তো, এবং ওই যে তখন ইন্টারেস্ট গ্রুপরা আসে, তারা পয়সা করে দেয়। মানে আমি এর বেশি মন্তব্য করতে চাই না, বেশি মন্তব্য করলে মানুষজন আমাকে চিড়ে ফেলবে। বিএনপি রাজনৈতিক দল হিসেবে এখন যদি একটু আহ, বামপন্থী রাজনৈতিক দলগুলোর সাথে কোলাবোরেশন করে বা তাদের ভোটার টানার জন্য যদি তারা সেইভাবে তাদের পলিটিক্যাল ক্যাম্পেইনগুলো চালায়, সেটা কি বিএনপির জন্য ভালো হবে কিনা? আমাদের তো আগে রিজলভ করা লাগবে যে বামপন্থীদের ভোট আছে কিনা। বাংলাদেশে অনেকে হুম, বিশ্বাস করে যে বাংলাদেশের নাকি সব ভোট ডান দিকে, আমি এটা বিশ্বাস হুম, করি না। বাংলাদেশের প্রবলেমটা হচ্ছে যে বাংলাদেশে বামের ডেফিনিশনটাই খারাপ। বাম বলতে মানুষজন ধরে নিছে উদিচি, ছায়ানট। হুম, হুম, মানে আপনি যদি দেখেন আর কি ওয়ার্ল্ডে, যেমন ব্রাজিলে এখন একজন বামপন্থী লোক ক্ষমতায়, লুলা দা সিলভা, যে হচ্ছে হুম, অ্যামাজন হুম, জঙ্গল কাইটা হচ্ছে কপ সম্মেলনের জিনিসপত্র করতেছে, হুইচ ইজ অ্যাবসার্ড। হুম, হুম। কিন্তু লুলা দা সিলভা তো উদিচি করে না, বা ছায়ানট করে না, বা ইভেন কমিউনিস্ট ইন্টারন্যাশনালও গায়ে বেড়ায় না। বামপন্থা মানে যদি হয় যে আপনি বড় লোকের উপর ট্যাক্স বাড়াবেন, একটা বড় লোকের প্রতি বিদ্বেষ, স্বাস্থ্য খাত ফ্রি করে দিবেন, সবাই ফ্রিতে ডাক্তার দেখাইতে পারবে, হয়তো আপনি পরিবেশ নিয়ে কনসার্ন, হয়তো আপনি না, ওটাকে গ্রিন মুভমেন্ট বলে, ওটা আবার আরেকটা খেলা। বাংলাদেশে গ্রিন পার্টিও নাই কোনো। তো এইসব জায়গা থেকে চিন্তা করলে বিএনপির মানে বাংলাদেশে বাম দিকের ভোট আছে কিনা, ভোট তো আছে। বাংলাদেশে কি লোকজন নাই যারা বড় লোকদের পছন্দ করে না? বাংলাদেশে কি লোকজন নাই যারা মনে করে যে শিক্ষা খাত ফ্রি হওয়া উচিত? বাংলাদেশের সবাই কি আসলে নিও লিবারাল ইকোনমি চায়? এরকম তো না। বাংলাদেশের সবাই কি বাংলাদেশে শরিয়া আইন চায় ধরেন? তাও তো না। মানে আপনি যদি রাইট উইং ও দেখেন, রাইট উইং ও তো দুই রকম হইতে পারে অন্তত, একটা হচ্ছে নিও লিবারাল ইকোনমি চায়, আর একটা হচ্ছে রিলিজিয়াস আইন চায়। তো বাংলাদেশে তো সবাই আসলে এই দুই গ্রুপই না, বাংলাদেশে তো ধরেন একটা সাবস্টেন্সিয়াল জনগণ আছে যারা খালি কাগজে কলমে না, আসলে এই ধরেন কিছুটা হলেও ইনক্লুসিভিটি চায়। তো সেই জায়গা থেকে দেখলে তো বাংলাদেশে বাম দিকের ভোট আসছে। এখন বিএনপি সেই ভোটটা পাবে কিনা, বিএনপি সেই ভোটটা এমনিও পাবে অমনিও পাবে, কারণ আমি তো দেখতেছি যে আমাদের যে বন্ধুদের যে মানে আমাদের ভাই ব্রাদার আত্মীয় স্বজনের যে নাগরিক পার্টি, আত্মীয় স্বজন নাই, আত্মীয় স্বজনটা বেশি বলে ফেলছি, আমার কোনো আত্মীয় স্বজন নাগরিক পার্টি করে না, কিন্তু আমাদের ভাই ব্রাদার বন্ধু বান্ধবের যে নাগরিক পার্টি, তারা অ্যাটলিস্ট আচরণে অনেকখানি ডানপন্থী।
তাই না? মানে 24 ঘন্টা খালি রাষ্ট্র সংস্কারের কথা বলে, ইকোনমি সংস্কারের খবর নাই। তাদেরকে আমি মানে কেন বলবো না তারা ডানপন্থী? তারা বলে তারা ইনক্লুসিভ, কিন্তু জাতিগত ইনক্লুসিভিটি ছাড়া তাদের কোনো ইনক্লুসিভিটি আমি দেখি না। তো সেই জায়গা থেকে দেখলে ধরেন ওরা ডান দিকের একটা ভোট টানবে, জামাত ডান দিকের একটা ভোট টানবে, মানলাম আমি জামাতের ধরেন কিছু ভোট আছে, কিছু না হলেও কিছু ভোট আছে। হেফাজতে ইসলামের যে মানুষজন তারা যদি খেলাফতে মজলিস থেকে দাঁড়ায় তারা কিছু ভোট টানবে। শিবিরের কিছু নেতা যারা জানাকে মানে নাগরিক কমিটিতে ছিল না, নাগরিক পার্টিতে নাই, তারা যদি এটা দল খুলে তারা কিছু ভোট টানবে। তো এগুলো তো সব ডান দিকে। এখন বাম দিকে যারা যদি কিছু ভোট 30%ও থাকে, আমি এখন আওয়ামী লীগের ভোটারদের কথা এখনো বলেই নাই, কিন্তু ওই বাম দিকের যারা ভোটার, যারা হয়তো আওয়ামী লীগকে ভোট দিত বা অন্য কাউকে ভোট দিত, ভোট দেওয়ার সুযোগ থাকলে, তারা বিএনপি কে ছাড়া কাকে ভোট দিবে? তারেক রহমান তো একটা অসাধ্য সাধন করছে, সে বাংলাদেশের জাতীয় একজন নেতা হয়ে বলছে যে বাংলাদেশ বিশ্বাসী অবিশ্বাসী সবার। এটা তো আমার কাছে খুবই স্ট্রেঞ্জ মনে হয়েছে আর কি। মানে আমি অবিশ্বাসী শব্দটা কোনো নেতার মুখে ভালো অর্থে জীবনে শুনি নাই আর কি। তো সেটা করছে। এখন এগুলো করার মাধ্যমেও তো একটা বাম দিকে ঝুঁকা হয়। বা ধরেন জোনায়েদ সাকি নামে এক ভদ্রলোক, যিনি বলেন আমি বাম না, কিন্তু যার আচার আচরণ পলিসি টলিসি অনেক বাম। মানে উনি এককালে বদরুদ্দিন উমরের শিষ্যত্ব গ্রহণ করছিলেন। উনাকে হচ্ছে ধরেন প্রধান অতিথি বানায় বিএনপি তাদের অনুষ্ঠানে। আর বিএনপি যদি এই ধরেন আওয়ামী লীগেরও ভোট চায়, শুধু বামপন্থী বলতেছি না এখন আর, আওয়ামী লীগের যারা অরিজিনাল ভোটার, সোহেল তাজমার্কা একজন দুইজনকে যদি বিএনপি নিয়ে নিতে পারে, তাইলে তো ধরেন বিএনপি ওই ভোটগুলো পায় যায়। তো বিএনপি আসলে বামে যাওয়ার দরকার নাই, কারণ ইউ আর দ্য কোম্পানি ইউ কিপ, যেটা আমি তখন বলতেছিলাম। বিএনপি যদি মানে জাস্ট স্পেসটাই এমন ভাবে ডিস্ট্রিবিউট করা, এনিথিং লেফট অফ দিস হোল থিং গোজ টু বিএনপি, কারণ বিএনপির লেফটে কোনো পার্টি দাঁড়ায় নাই। কাকে ভোট দিবে মানুষ? সিপিবি? হাসি পাইতেছে সরি এটা বলার পরে, সিপিবি কে কেন কেউ ভোট দিবে? কিন্তু মানে ধরেন মানে আমি জানি না, মানে ইকোনমিক পলিসি যদি বলেন বিএনপি সবসময় নিও লিবারাল টাইপের ছিল, কিন্তু বিএনপি কে ডানপন্থী বলার হচ্ছে বড় কারণ তো জামাতের সাথে সংশ্লিষ্টতা। এখন হুম। তো বিএনপি উঠতে বসতে জামাতকে গালিগালাজ করে। আমার তো ধারণা বাংলাদেশের যারা সেকুলার, শব্দটা অনেক বাজে হয়ে গেছে এখন, বলা মুশকিল, কিন্তু বাংলাদেশে যারা একটু ইনক্লুসিভ, তাদের প্রথম দাবি হচ্ছে তারা জামাতকে ঘৃণা করে। মানে 71 এবং তৎসংশ্লিষ্ট কারণে জামাতের প্রতি লোকজনের অনেক অভক্তি আছে প্রচুর লোকজনের। তো বিএনপি ডিফল্টে জামাতকে খারাপ বলার মাধ্যমে তো ওই ভোটটা পায় যায়। আচ্ছা, মানে জামাত বিরোধীদের একটা ভোট ব্যাংক আছে, সেটা তারা পেয়ে যাবে আর কি। হ্যাঁ এটাই তো এবং যেটা সেটাকে তো আপনি বামপন্থী বলতে পারেন সেই ভোটের একটা বড় অংশকে। হুম, হুম, হুম। মানে এগুলো তো ওভারল্যাপিং, কারা আওয়ামী লীগকে ভোট দিত, কারা বামপন্থী ভোটার, কাদের কাছে ইকোনমির কিছু ম্যাটার করে, এবং কারা আবার জামাত বিরোধী, মানে এই পুরা বর্গগুলো তো আসলে আলাদা বা বিচ্ছিন্ন কিছু না। এবং বিএনপি তো আসলে এই বর্গের দিকে অনেকখানি ঝুঁকছে, এমনিতেই ঝুঁকছে, আমাদের ঠেলতে হবে না। আমি ভাবছিলাম নাগরিক পার্টি এদিকে ঝুঁকবে, কিন্তু তাদের ইচ্ছা নাই, তারা রাষ্ট্র সংস্কার করতে চায়, তারা সংবিধান সংস্কার করতে চায়, কিন্তু একই ইকোনমিক সিস্টেমে। মানে ট্রাক মালিক সমিতি থাকবে, বুঝছেন, বাস মালিক সমিতি থাকবে। র্যান্ডম আমি ধরেন হুম, এয়ারপোর্টে নামবো বাংলাদেশে আইসা, এয়ারপোর্টে রাস্তা ক্রস করতে গিয়ে বাস চাপা খায় মরে যাবো, এই জিনিসটা চেঞ্জ হবে না কিন্তু, কিন্তু দেশের নাম চেঞ্জ হবে। হুম, আই ফাইন্ড দিস স্যাড অ্যান্ড প্যাথেটিক। বাংলাদেশের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হওয়ার কারণে মানুষ মরে নাই। বাংলাদেশে মানুষ মরছে অনেক সিস্টেমিক কারণে, পুলিশ খারাপ, আর্মি খারাপ এইসব কারণে, বা রাস্তা খারাপ এইসব কারণে। এগুলাকেও চেঞ্জ করবে না। বড় যে পুলিশ আর্মি পর্যন্ত যাবে, রাস্তাকেও চেঞ্জ করতেছেন। ভেরি স্যাড, আই ফাইন্ড ইট ভেরি স্যাড। সরি ভাই, মন খারাপ হয়ে গেল নিজেরই। আচ্ছা, ঠিক আছে। আমরা আমরা একদম শেষের দিকে মানব। আহ, আবার সর্বশেষ প্রশ্ন। হ্যাঁ, হুম, সেটা হচ্ছে, তুমি জীবনে কি চাও? আমি একটা পিএইচডি খুঁজতেছি, পিএইচডি করতে পারলে খুব ভালো, একটা পিএইচডি করতে চাই। আর কিছু এই মুহূর্তে চাই না, কারণ হচ্ছে যে ও আমি চাই যে ওয়ার্ল্ড, কি কি বলবো, কত কিছু তো চাই এখন। এটা তো খুবই ওই যে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা জিজ্ঞেস করে কি চাও, বলে যে আমি চাই পৃথিবীর মানুষ আর ক্ষুধার্ত না থাকুক, ওরকম লাগতেছে। না 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 না। আমি ধরেন কি চাই, আমি চাই যে ধরেন একটু বর্ডার টর্ডার কম থাকবে পৃথিবীতে, হয়তো ধরেন দেশগুলো একটু চেঞ্জ হবে, যাই না, হেজিমনি থাকবে না হয়তো, এরকম কথাবার্তা তো বলাই যায়। হেজিমনি চাই না, খুব নিজেকে বামপন্থী মনে হচ্ছে। ব্যক্তিগত জীবনে আমি হচ্ছে আপাতত পিএইচডি করতে চাই, কারণ আমার একটা ধারণা হচ্ছে যে ধরেন ওই যে আমি একটা জিনিস বিশ্বাস করি আর কি, যে ধরেন এই যে আপনি যেটা পডকাস্ট বানাচ্ছেন, লং রানে এইটা অনেক বেশি জরুরি, রেদার দেন একটা বিস্ফোরক মন্তব্য করা ফেসবুকে। বুঝাইতে পারতেছি কিনা জানি না। ধরেন লং রানে একটা পিএইচডি করা বেশি জরুরি, যদিও পিএইচডির অনেক
কমপ্লেন আছে পিএইচডি বা একাডেমিয়া কত এফেক্টিভ এটা নিয়ে, রেদার দেন ধরেন বাংলাদেশে বইসা আপনি এআই নিয়ে কিছু কথাবার্তা বইলা কয়টা টক শোতে গিয়ে কথা বলবেন। মানে ধরেন আমি পডকাস্টকে টক শোর উপরে রাখি, কারণ টক শো এয়ার হয় হচ্ছে টিভিতে, তারপর আর থাকে না হয়তো, কিন্তু পডকাস্ট তো আসলে একটা বইয়ের বিকল্প হিসেবে তৈরি হচ্ছে পৃথিবীতে, বা ভিডিও এসে টাইপের জিনিসগুলা। ইভেন পিনাকিদাকে নিয়ে যেহেতু কথা হলো, পিনাকিদার কিছু ভিডিও তো খুব ইন্টারেস্টিং, এগুলো তো আসলে রয়ে যাবে পৃথিবীতে। তো আমার ধারণা যে বই লিখে ফেলা, মানে পিএইচডি তো আসলে শেষ পর্যন্ত আমি জানি না বাংলাদেশের লোকজন কিভাবে চিন্তা করে, ওটা তো একটা বই লেখা বেসিক্যালি, 4 বছরের দায়িত্ব একটা থিসিস বাইট করা। আমার ধারণা এই কাজগুলো অনেক বেশি জরুরি, কারণ এই কাজগুলো থাকে, মানে একটা বই থাকে, একটা পডকাস্ট থাকে, একটা ইউটিউব ভিডিও থাকে, বা ধরেন একটা গান যদি কেউ গান মান করে আর কি, মানে গান একটু অ্যাবস্ট্রাক্ট কিন্তু থাকে, কিন্তু ওই মানে এফএমএরাল কাজ করতে ভালো লাগে না। ধরেন মানে ইলেকশনটা করে আমার কাছে মনে হয়েছিল, অনশনটা করে, যে এরকম এফএমএরাল কাজ আমি আর জীবনে কোন দ্বিতীয়টা করতে পারবো না। মানে এত ফিনকে মনে হয়েছিল, ধরেন মানে করলাম, এরপর ইম্প্যাক্ট নাই তো জিনিসটার কোনো। আপাতত আপনি কি এইটুকুই চান? চাওয়াই তো। আপনি কি চান? আহ আমি ক্ষুধামুক্ত চাই বাংলাদেশ? হচ্ছে, না, আমার আসলে এরকম কোনো চাওয়া নাই। আমার আহ, আমার আসলে কোনো চাওয়া নাই, মানে আমি শুধু এটুকুই চাওয়া যে একটা ব্যক্তিগত জীবনে একটু নির্ঝঞ্ঝাট ভাবে জীবনযাপন করা, ডিসেন্ট লাইফ? এটুকুই। ডিসেন্ট লাইফ, এটুকুই, আর কিছু না। এইটুকুন তো কঠিন হয়ে যাচ্ছে এই পৃথিবীতে। হুম, অনেক কঠিন ধন্যবাদ হয়ে ভাই। যাচ্ছে। হ্যাঁ, মানব, অনেক ধন্যবাদ। না, ধন্যবাদ আপনাকে। আবার এক আরে সময় কথা বলবো।